সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোডা আমি এখন কি করব। আর আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে অ্যাডিকশন। আমাদের আসলে আমরা বোধহয় পুরো পৃথিবী অ্যাডিকশনের মধ্যে ঢুকে গেছি। আমরা কিছু না কিছু অ্যাডিকশন সবার মধ্যেই এখন আমরা লক্ষ্য করছি। যেমন আমি যদি নিজের কথা বলি, আমিও কিন্তু অ্যাডিক্টেড। আমি কিন্তু সারাক্ষণ ইউটিউব দেখতে থাকি, হ্যাঁ, এবং কেন জানি ওটা না দেখলে আমার অস্থির লাগে ভিতরে। তো যদিও আমি ভালো জিনিসই দেখি, পলিটিক্যাল খবর দেখি, আমার সাবজেক্টের জিনিস দেখি, কিন্তু মানে অনেক সময় ব্যয় হচ্ছে সেখানটাতে। তো এই যে আমাদের অ্যাডিকশন হয়ে যায় কোনো একটি কিছুর প্রতি, সেটি আমাদেরকে ভীষণভাবে ভোগাতে থাকে। সো আমরা অ্যাডিকশন অনেক সময় যে ধরনের অ্যাডিকশন আমরা বলি, যে ধরনের অ্যাডিকশনের থেকে যেগুলো আমরা সাবস্ট্যান্সের কথা যদি বলি, যে সাবস্ট্যান্স অ্যাডিকশন যেগুলো, সেগুলো যখন আমরা নিচ্ছি আমরা মনে করি যে এটা আমাকে কিছুটা ক্ষমতা দিচ্ছে, এটা আমাকে কিছুটা শক্তি দিচ্ছে। আমি হয়তো এই অ্যাডিকশনটার মাধ্যমে নিজেকে আরেকটু মানে অন্যের কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারবো, বা আমাকে যারা শুনছে না আমি তাদেরকে একটু জোর গলায় নিজের কথাগুলো বলতে পারবো। এই ধরনের নিজের ক্ষমতায়ন কিছু হবে মনে করে আমরা অ্যাডিকশনের ভিতরে ঢুকে যাই। শেষ পর্যন্ত দেখা যায় যে অ্যাডিকশনই আমার উপরে একটা ভর করেছে, আমাকে পরাজিত করতে শুরু করেছে। আমি ওটা নিয়ে ক্ষমতায়িত হতে চাইছি, কিন্তু আমি অ্যাডিকশনের পাল্লায় পড়ে নিজে আবার পরাজিত হচ্ছি। তো এই যে একটার সাথে একটা এরকমভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, আমি যেই উদ্দেশ্যে অ্যাডিকশনের মধ্যে ঢুকেছিলাম, নিজের ভেতরের শক্তিটা বাড়াতে চেয়েছিলাম, দেখা গেল সেই যেটিকে গ্রহণ করে আমি শক্তি বাড়াতে চেষ্টা করেছি সেটি আমাকে পরাজিত করছে। তো এটা নিয়ে আমি আর কথা বাড়াবো না, আমার অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। একজন হচ্ছে শামীমা সুলতানা, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। শামীমা আগেও এসছে আমাদের অনুষ্ঠানেও, একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। আরেকজন হচ্ছে আমির হোসেন সাজু, তুমি হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তোমাকে অনুষ্ঠানে স্বাগত। তো আমি ছেড়ে দিচ্ছি তোমাদের উপরে, কে শুরু করবে প্রথমে? সাজু বলতে পারো, তুমি তো অ্যাডিকশন নিয়ে কাজ করো, একটু আগে বললে। জি, ধন্যবাদ ম্যাডাম। আপনি যেটা শুরু করেছেন আজকে যে টপিকটা, খুব সুন্দর করে বলছিলেন যে অ্যাডিকশন, এখানে কিন্তু মাদকের কথাটা আসে নাই শুরুতেই। আসলেই তাই, মাদকে অ্যাডিকশন যে কোনো কিছুরই হতে পারে, যে কোনো কিছুরই। কিন্তু আমরা কিন্তু অ্যাডিকশন শুনলেই কিন্তু প্রথমে এটার সাথে মাদককে যুক্ত করি, এবং আমরা মনে করি অ্যাডিকশন মানে মাদক মানে সাবস্টেন্স অ্যাবিউজ অ্যাডিকশন যেটা। তো অ্যাডিকশন অ্যাকচুয়ালি যেটা আমরা বলি যে অ্যাডিকশন তো প্রথমেই কেউ হয়ে যায় না, এটার কিছু পর্যায় আছে। আর মাদক বলি বা যে কোনো অ্যাডিকশন বলি, এটা কিছু পর্যায়ের মধ্য দিয়ে হয়। যে কেউ যেটাই হোক শুরুই করে সেটা কিউরিসিটি বা একটা রিক্রিয়েশন বা বিনোদনের থেকে। পরের ধাপটা হচ্ছে ওইখান থেকে একটু ভালো লাগা থেকে এটা সে একটু অল্প অল্প ব্যবহার সে শুরু করে, তারপরের পর্যায়ে চলে যায় নিয়মিত ব্যবহার। কিন্তু ওইটা কিন্তু অ্যাডিকশন তার পরের স্টেজটাকে আমরা বলি লাস্ট স্টেজ, যেটা ফোর্থ পর্যায়ে, সেটা হচ্ছে অ্যাডিকশন। এখানে বলা হয় নিয়মিত ব্যবহার এবং ব্যবহার না করলে তার কিছু উপসর্গ। তো ওই পর্যায়ে যখন চলে যায় তখনই আমরা আসলে এটাকে অ্যাডিকশন বা আসক্তি এটাই বলি, এবং সেটা যে কোনো কিছুরই হতে পারে। উইথড্রয়ালের বাংলাটা কি? বাংলায় আমরা যারা কাজ করি, মানে মাঠ পর্যায়ে কাজ করতে গেলে বেড়া বলা হয়, এক ধরনের শব্দ, বা এক কথা একটা অস্বস্তি, একটা অস্থিরতা, হ্যাঁ, এটাও বলা যায় আর কি। যেটা তার মধ্যে একটা শারীরিক এবং মানসিক দুই ধরনের একটা অস্থিরতা তৈরি করে, যেটা সহ্য করা আসলে ওই ব্যক্তির জন্য খুবই কঠিন। আমরা যদি বলি শুধু চায়ের কথাই যদি বলি, যারা চা খায়, আমরা জানি যে চা, সে যে অনেক শুনেছি যে চা না খেলে তার অস্থির লাগে, মাথা ব্যথা করে, এবং ভাত খাওয়ার পর বা বিভিন্ন সার্টেন টাইম। ঠিক ওই রকমই যে কোনো কিছু যখন করে, সে তার মধ্যে হয়, খেতে ইচ্ছা করে, তো অ্যাডিকশন। আর ঠিক একই সাথে আপনার এই যেটা ম্যাডাম বললেন উইথড্রল বা এটা আবার হচ্ছে যখন তার থেকে উঠিয়ে নেওয়া হয়। যেমন আমি যদি মাদকের চিকিৎসায় যখন তাকে দিয়ে দেওয়া হয় এবং সে না নিতে পারে, তখনই তার মধ্যে সিমটমগুলো বা লক্ষণগুলো আমরা বলি উইথড্রল বা বেড়া অস্বস্তি যাই বলি, তখন সেগুলি হয়, এবং এটা শারীরিক এবং মানসিক
খুবই মানে খুব পেইনফুল, মানে ওইটা আসলে যিনি ওইটার ভেতর দিয়ে যান উনি আসলে বোঝেন এই কষ্টটা কি। বাট অন্যরা হয়তো মনে করে এটা তার ইচ্ছাকৃত, বা এটা সে চাইলেই বন্ধ করতে, বা এটা সে চাইলেই সহ্য করতে পারে। আসলে বিষয়টা তা না, কারণ তার যে কষ্টের ভিতর দিয়ে যায় এটা আসলে উনি ভালো জানে। এবং আমরাও শুনেছি অনেকেই বলে ওই সময় সে যদি মানে মরে যাইতে পারতো তার ভালো লাগতো, এরকমও বলে এই কষ্টটা সহ্য করতে না পেরে। সেটাই খুব সুন্দর করে বললে। আমি শামীমা তোমার কাছে পরে আসি, একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। হ্যালো, হ্যাঁ, নাম বলার দরকার নেই, ইস্যুটা বললেই হবে। আমি ইস্যুটা বলতে এখন মনে করেন যে আমার দাম্পত্য জীবনে আমার একটু সমস্যা দেখা দিচ্ছে, যে আমি আমার পারিবারিক সব ঠিক আছে, এখন মনে করেন যে আমি যদি আমি স্ত্রীর সাথে মিলিত হইতে চাই, এখন আমার স্ত্রী মানে ওইভাবে চায় না আর কি। কতদিন ধরে হচ্ছে এটা? দীর্ঘ অনেকদিন যাবত। আন্দাজ প্রায় 2 বছর। আচ্ছা, সো স্ত্রীর বক্তব্য কিছু আছে এখানে, মানে ওনার অসুবিধার কথা উনি বলেছেন কিছু? মানে অসুবিধা কিছুই বলে নাই, মানে ওনার মন চায় না বা মন চায় না, মনে প্রচুর দেখায় আর কি। ওকে, বয়সটা কার কত? বয়সটা 35 40। 35 হচ্ছে স্ত্রীর বয়স। জি। and your age is 40? 40 আমার। 40, আচ্ছা। সন্তান আছে? জি, 2 ছেলে 2 মেয়ে। 4 জন? জি। অনেক সন্তান তো। কত বয়স ওদের? আল্লাহ, একটা 23 বছর, একটা 16 বছর। ও রিয়েলি? 23 বছর? জি। স্ত্রীর মানে যখন সন্তান হলো স্ত্রীর বয়স কত ছিল? জি, যখন প্রথম, হ্যাঁ অল্প বয়স কি? আমি তো দেখতে পাচ্ছি কি 12 বছর। 12, তাই না? স্ত্রীর বয়স কি 12 ছিল? 12-14, তখন তো বয়স লুকাইতো, অনেক আগে বিয়ে করছি। আচ্ছা, এবং দুজনের বয়সের তো পার্থক্য খুব বেশি না, কিন্তু দুজনেরই কাছাকাছি বয়স। তো স্ত্রীর বয়স খুবই কম ছিল যখন সে প্রথম সন্তান জন্ম দিয়েছে, তাই তো? না, সন্তান জন্ম দিয়েছি অনেক লেট করে নিয়েছি। কিন্তু সন্তানের বয়স তো 23। এখন আমি মানে ওই 23টা বেশি বলে বলেছি। ছেলের বয়স 20 বছর, আমার জানা ছিল না। ছেলের বয়স 20 বছর। কথাটা বুঝতে পারি। কার বয়স 20 বছর? ছেলের বয়স 20 বছর। ও 23 না? না না। আচ্ছা, স্ত্রী তাহলে 15 ছিলেন আর কি তখন। জি জি জি। ওকে, এবং পরপরই হয়েছে 4টা বাচ্চা? না না, পরপর না, অনেক গ্যাপ দিয়ে হয়েছে। এবং তখন শারীরিক সম্পর্কে অসুবিধা ছিল না? কোনো সমস্যা ছিল না, তখন একসাথে ছিলাম। এখন আমি ঢাকায় থাকি, আমার স্ত্রী বাড়িতে থাকে। আচ্ছা, তাহলে তো মানে একসঙ্গে থাকা হচ্ছে না, কিন্তু একসঙ্গে হওয়ার পরে স্ত্রী অনীহা প্রকাশ করছেন? জি জি জি। কি বলছেন? ওনার অসুবিধার কথা কিছু বলছেন? সেটা খুইলা বলে না। এখন মনে করেন যে পারিবারিক জিনিসটা আসলে খুইলা বললে খুশি হইতো, এখন তো সে খুইলা বলে না। বলুন, একটু কি দুজনের মধ্যে মানসিক দূরত্ব হয়েছে? না, এরকম কোনো দূরত্ব হয়নি, যেহেতু আমি সাপ্তাহিকভাবে দেশে যাই। আচ্ছা, মানে উনি ওনার অসুবিধার কথাটা উনি বলছেন ওনার মন চায় না তাই বলছেন, তাই তো? এবং দুজন কি একই বিছানায় শেয়ার করা হচ্ছে নাকি আলাদা রুমে? না না না, একসাথে শেয়ার করা হয়। কিন্তু সে শারীরিক সম্পর্কে আর আগ্রহী না তাই বলছে? কিন্তু আমি আগ্রহী হতো, হইলে কি সে আগ্রহী না? না না, তা তো বটে। সে তার আগ্রহ না থাকলে তো সেটা জোর করে তো আমরা সেটা নিশ্চিত জোর কাটাবো না। হ্যাঁ, সেটাই তো। আর সন্তানরা তো এখন বড় হয়েছে একটু, ওরা আলাদাভাবে থাকে। আচ্ছা, ওকে।
কিন্তু কিছু কি বোঝা যাচ্ছে যে কেন উনি অনীহা প্রকাশ করছেন? না, ওরকম আমি তো কিছু বুঝতেছি না, সেই জন্য আপনার কাছ থেকে পরামর্শ নেওয়া যে আসলে জিনিসটা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে। সেটাই। স্ত্রী এখন কি পাশে আছেন নাকি উনি তো একসঙ্গে থাকেন না, দেশে থাকেন? না, আমি এখন ঢাকায় থাকি, উনি গ্রামে আছেন। ওকে, হ্যাঁ, ওনার কাছ থেকে একটু শুনতে পারলে ভালো হতো, জিনিসটা একটু পরিষ্কার হতে পারতাম আমরা। তো আজকে আমাদের কাছে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে তাহলে আমি কিভাবে এই বিষয়টা আমি জানতে পারবো যে তার চাহিদাটা কিভাবে পাবো বা সে কিভাবে আমাকে ডাকবে? খুবই কঠিন প্রশ্ন, তাই না? এনিওয়ে, আমি একটু যাচ্ছি আমার অতিথিদের কাছে, ওদের কোনো প্রশ্ন থাকতে পারে, একটু প্রশ্নগুলোর উত্তর দিলে ভালো হয়। কোনো প্রশ্ন থাকলে করো। আমার একটি প্রশ্ন আছে। আপনার স্ত্রী কি, মানে আপনি তো আপনার সন্তানদের সাথে নিশ্চয়ই মানে নিয়মিত যোগাযোগও নিশ্চয়ই হয়, আপনি যাচ্ছেনও বাড়িতে, তো এরকম কিছু শুনেছেন যে তার আপনার খাওয়া দাওয়ার অরুচি আছে, কিংবা হচ্ছে মেজাজটা একটু আগের চেয়ে খিটখিটে হয়ে গেছে, একটু একলা থাকতে পছন্দ করে, ভালো লাগে না প্রায়ই বলে, এ ধরনের কোনো কথা? না না ম্যাডাম, আমার স্ত্রীর এমনি খাওয়া দাওয়া সব ঠিক আছে, এমনি কোনো শারীরিক কোনো সমস্যা নেই আল্লাহর মধ্যে। আমি পারিবারিকভাবে আমি একদম সচেতন, আল্লাহর মধ্যে আমি খুবই সচেতন। একলা থাকে কখনো মন খারাপ করে জিজ্ঞাসা করেছেন? না, একলা থাকে না, যেহেতু আমার ছেলে মেয়ে আছে, আমার বাড়ি ভর্তি মানুষজন আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই? আমি একটু ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি যখন যান বাড়িতে, সপ্তাহ শেষে যখন যান, আপনার সাথে আপনার ওয়াইফের সম্পর্কটা কেমন থাকে? মানে একসাথে কি আপনারা গল্প করেন কিনা, কথা হয় কিনা, নাকি মনমরা থাকে, উনি একটু কম কথা বলে বা একটু কম আসতে চায় আপনার কাছে? এটা কি খেয়াল করেছেন বা এই বিষয়ে কিছু? বিষয়টা হলো, আমি যদি সকালে বা সন্ধ্যায় দুপুরে যখনই যাই না কেন, তাদের সারাদিন ভালো চলে, কিন্তু রাত্রে যখন খাওয়া দাওয়া করে শুয়ে যায় তখন সে তার ভাবে শুয়ে থাকে, আমি আমার ভাবে শুয়ে থাকি। যখন কাছে যেতে চাই তখন আর একটু অনীহা ভাব করে আর কি। আপনি জিজ্ঞেস করেছেন সে কেন এটা করে? মানে ওনার জিজ্ঞেস করেছি, বলেছে যে আমার ভালো লাগে না বা আমার এখন মন চাচ্ছে না। আচ্ছা, এরকম একটা অজুহাত দেখায়, অনেক বিভিন্ন অজুহাত দেখায়। বা এই প্রশ্নটা কি কখনো করছেন যে কি হইলে উনি আগ্রহ পেত বা ওনার ভালো লাগতো, কি হলে? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলা করছি। উনি বলে না আমার ওগুলার কোনো কিছুই না, আমার কেমন এইগুলো আমার প্রতি এটা ভালো লাগে না। ওকে, ঠিক আছে, এখন আর ভালো লাগে না, বলে যে আমার 4 জন বাচ্চা হয়েছে, এখন আর আমার এসব ভালো লাগে না। 4 জন বাচ্চা হয়েছে এই জন্য ভালো লাগে না, তার মানে একটা কারণ উনি বলেছে যে বাচ্চা হয়েছে ভালো লাগে না। কিন্তু বাচ্চা হওয়ার পরে মানে বাচ্চার তো বড়ই হয়ে গেছে অনেক, এবং অনেক বড়, তো এই বাচ্চার কারণে কেন ভালো লাগে না এটা আর আপনার সাথে ওনার আলোচনা হয় নাই আর কি। শামীমার একটা প্রশ্ন আছে। একটা আছে না যে ফ্যামিলিগত ভাবে যে একটা স্বামীর সাথে তার স্ত্রী তো শেয়ার করবে কথা, তাই না? এখন যদি ওই মন খুলে যদি আমার সাথে শেয়ার না করে, তাহলে আমি জিনিসটা কিভাবে বলবো? কারণ আমি তো মন মলয়া থাকি, আমি যদি আমার পরিপূর্ণভাবে আমি স্ত্রীর কাছে তার কিছু না পাই, তাহলে একটা স্বামী তার পরিপূর্ণ মন খারাপ থাকে না? ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে আমাদের অতিথির। আমার আরেকটা প্রশ্ন আছে। আপনি কি এটা জানেন যে আপনার স্ত্রীর যে পিরিয়ড চলার যে ব্যাপারটা থাকে মেয়েদের, ওটা আছে না বন্ধ হয়ে গেছে, এই ব্যাপারটা কি আপনি জানেন? কিংবা এই ব্যাপারে এটা মাসিক হয়ে যায়, মাসে মাসে 35 তো এখন মেনোপজের সময় হয়নি আর কি। আচ্ছা, একটু কি জানতে, আমার একটা প্রশ্ন ছিল যে যখন থেকে উনি একদম অনীহা প্রকাশ করছেন, একটু কি দুজনের মনের দূরত্ব হয়েছিল তখন? না না না, কোনো দূরত্ব নাই ম্যাডাম, কোনো দূরত্ব হয়নি আল্লাহর মধ্যে। এখনো আমাদের দুজনের ভালোবাসা এখনো আছে, আল্লাহর মধ্যে চিরদিন থাকবে। আচ্ছা, ভেরি গুড। আর যখন শারীরিক মিলনটা হতো তখন স্ত্রীকে মানে কখনো মানে অভিযোগ করতেন যে উনি কোনো একটা কষ্ট পাচ্ছেন বা কিছু? না না না, এই ধরনের কোনো অভিযোগ নাই। কিছু অভিযোগ ছিল না? তাহলে তো কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, না যে কি কারণে উনি মানে এই ব্যাপারটাতে এত সব ঠিক আছে কথাবার্তা, কিন্তু এই ব্যাপারটাতে অনীহা কেন হলো
সেটা তো একদম বোঝা যাচ্ছে না, এবং উনি মন খুলে বলছিল না কথাটা, তাই না? তো সম্পর্কটা তো ভালো দুজনের মধ্যে, তাহলে মন খুলে বলাটা স্বাভাবিক ছিল না? মানে কোথায় উনি আটকে যাচ্ছেন ভেতরে মনে হয়? মানে উনি যে ঘুমানোর ভিতরে ওনাকে আমি ডাইকা উঠানোর পরে এরপরে মানে উনি ঘুমানো অবস্থা থাকে, আমি তখন ডাইকা উঠাই। তখন যদি মন চায় যে না দিলে স্বামী রাগ করবে, তখন সে দেয়। আচ্ছা, কিন্তু নিজে থেকে কখনো এগিয়ে আসে না? না, নিজে থেকে কখনো এগিয়ে আসে না। আছে না স্বামী স্ত্রী উভয় পক্ষে যে স্বামীকে ডাইকে আনি বা আমরা দুজনের সম্পর্ক করি, ওইভাবে ওরকম ভাবে ডাকে না, ওই আমার যাইতে হয়। সেটা কখনোই ছিল না, সে কখনোই উদ্যোগটা ওর দিক থেকে ছিল না? না না না, মানে স্বামীকে উদ্যোগ নিতে হতো? হ্যাঁ হ্যাঁ জি, প্রথম যতবারে আমি নিয়েছি তো সব সময় আমারই যাইতে হয়েছে। প্রথম থেকে এটা এরকম? একেবারে প্রথম থেকে। আচ্ছা, এই ব্যাপারটা ওনার সঙ্গে একটু আলাপ করলে বোধহয় ভালো হতো, যে কেন তার দিক থেকে কোনো উৎসাহ নেই এই ব্যাপারে। ওই যে ম্যাডাম একটাই উত্তর, যে আমার ভালো লাগে না, এখন আর আমার ভালো লাগে না। আগে কি ভালো লাগতো? যে আগে ভালো লাগতো, বলছে যে আগে 25 বছর সম্পর্ক, 25 বছর বিয়ে হয়েছে, এখনো কি তোমার স্বাদ মিটে না? ও আচ্ছা, মানে স্ত্রী এই ব্যাপারে ক্লান্ত বোধ করছেন এখন, মানে একটু বিরক্ত আর কি ব্যাপারটাতে। হ্যাঁ, ওটা তো কিছুটা তো আভাস উনি দিচ্ছেন। তাহলে তোমাদের প্রশ্ন না থাকলে আমরা ছেড়ে দেই, আমরা পরে আলাপ করি। অনেক অনেক ধন্যবাদ। এটা খুবই ব্যক্তিগত বিষয় এবং অনেক বেশি নিজের ভেতরে বাধাটা পেরিয়ে কথাগুলো বলতে হয়েছে, সেজন্য অনেক ধন্যবাদ দিচ্ছি, এবং আমাদের সবার পক্ষ থেকে অনেক সহমর্মিতা থাকলো। আমরা আলোচনা করব পরে। ওকে, তো আমাদের কি সময় আছে নাকি আমরা? আচ্ছা, 3 মিনিট সময় আছে। শামীমা, তো বেশি কথা বলার সুযোগ পাওনি, তুমি তো কিছু প্রশ্ন করেছো, তোমার পারসেপশনটা যদি একটু বলো। বিরতি শুরু হয়ে যাবে 3 মিনিট পরে। আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা বাল্য বিবাহের ফলাফল আমরা পড়েছি কিংবা জানি, যে অনেক ছোট বয়সে যেহেতু তার এই ধরনের ইস্যুগুলো শুরু হয়েছে, এবং প্রথম বাচ্চা হয়েছে তার 15 বছর বয়সে, এবং উনি বললেন গ্যাপ নিয়ে বাচ্চা হয়েছে, তার মানে এর আরো ধরে নিচ্ছি 2 বছর আগে অন্তত বিয়ে হয়েছে। তো 12-13 বছরে বিয়ে হওয়ার পরে আসলে হইতেছে একটা মেয়ের তো বডিটাই ওভাবে গড়ে ওঠে নাই, এবং তার বাচ্চা হয়তো বা ডিম্বাণুটা কোনো রকমে যখনই পরিপূর্ণ হয়েছে তখনই হয়তো বা বাচ্চাটাও হয়ে গেছে। সো এই যে ছোটবেলা থেকে একটা পরিপূর্ণ বডি না হওয়ার কারণে যে প্রেশারটা তার ভিতরে দিয়ে গেছে, সেইটার কারণে কিন্তু এই ধরনের মানসিক ধরুন মানে প্রভাবগুলো পড়তেই পারে, এবং সেটা শারীরিক প্রভাবের কারণেই আসলে হয়ে থাকে। এবং মানে ওই আমার এটা শুনে আসলে মিনা কার্টুনের ছবিগুলো কোথাও মনে পড়তেছে, যে ওখানে যে বাল্যবিবাহের প্রভাবগুলো দেখানো হয়েছে, কিংবা আমি যে কিছুদিন আগে যখন জেন্ডারের সাথে কাজ করতাম সাইকোলজিস্ট হিসেবে, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো অনেকবার বলার চেষ্টা করেছি বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে। একদম সেম মানে একটা উদাহরণ আমার কাছে, এবং আমার কাছে মনে হয় উনি অন্তত এইটুকু সেন্স করতে পারে, এইটুকু কেয়ার করতে পারে, ওকে ফাইন, আমরা হয়তো বা আজকে করতেছি না। এই যে ওনাকে যে জোরটা করতে হয়, উনি জোরের যখন শুনতেছে কিছু করতেছে না, ইচ্ছা করতেছে না, উনি যে চুপ থাকতেছে, সেই জায়গায় উনি কিন্তু একটু ওই সাপোর্টটা দিতে পারে, যে ইয়াস ফাইন, তোমার ইচ্ছা করছে না, তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো, হইতেই পারে। এবারে ওই জায়গাটায় আমার মনে হয় যে একটু কেয়ারটা করলে আস্তে আস্তে উনি হয়তো বা আর একটু ভিতরে আরো কোন জায়গায় অস্বস্তি বোধটা, খারাপ লাগাটা, যেহেতু এখনো মেনোপজ শুরু হয়নি, সো উনি হয়তো বা আরেকটু মানে বললেন যে ভালোবাসাটা রয়েছে, আরও ভালোবাসাটা গভীর হবে। আমার কাছে মনে হয়েছে যে দুইজনের সম্পর্কের ওই জায়গাটায় একটু গ্যাপ, যেটা কারণে উনি বলতে অস্বস্তি বোধ করছেন যে আমার আসলে টায়ার্ড লাগে, হয়তো বা 1-2 বার বলেছেন, কিন্তু ওই টায়ার্ড লাগে সেটাকেও যে কেয়ার করা যায়, হাজব্যান্ড হিসেবে সে কেয়ার করতে পারে, ওই জায়গাটা উনি। 2 বছর তো হয়ে গেছে, হাজব্যান্ড তো মানে এর মধ্যে তাকে ডিস্টার্ব করেননি মনে হচ্ছে। উনি বললেন যে উনি যখন রাগ করবে হাজব্যান্ড, তখন উনি সম্পর্কটা যান, একদম যে 2 বছরে হয় নাই, বিষয়টা এরকম যে 2 বছরের উনি আগায় আসেন নাই। আচ্ছা, সো আমার কাছে 2 বছরের সম্পর্ক হয়েছে, কিন্তু মানে হাজবেন্ডের চাওয়া থেকে হয়েছে শুধু, তাই বললেন। আচ্ছা, আমার ধারণা ছিল 2 বছর ধরে বন্ধ সম্পর্কটা। ওকে, মানে তোমার রেকমেন্ডেশন হচ্ছে যে একটু যদি
আরেকটু কেয়ারিং ওয়েতে অ্যাপ্রোচ করা যায় যে তার কেয়ারিং হয়তো অ্যাপ্রোচই না করলো না, হয়তো বা এই সপ্তাহে তার ইচ্ছা নাই তাই বলতেছেই না, হয়তো বা আপনার হাজবেন্ড অ্যাপ্রোচও করছে না, কিন্তু সে ওইটাই বলতেছে যে আমি জানি হয়তো তোমার খারাপ লাগতেছে, আমরা এই সপ্তাহে এরকম কিছু না করি, যেহেতু উনি বলো সপ্তাহে সপ্তাহে উনি বাড়ি যায়। সো ওই জায়গাটা ওই কেয়ারিংটা করলেও মেয়েটা ইয়া পাবে যে হ্যাঁ মানে উনি তাও আমার জায়গাটা বুঝতে পারতেছে, আমার যে ভালো লাগতেছে না সেটা ওনার কাছে গ্রহণযোগ্য, মানে ওই গ্রহণযোগ্যতাটাও মনে হয় উনি চাইতে অস্বস্তি বোধ করছে। আমার কাছে মনে হয় ওই কেয়ারিংটা হলে দুজনের সম্পর্কটা আরেকটু ভালো হবে। আরেকটা জিনিস যেটা শারীরিক সম্পর্কে ফোর প্লেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে ফোর প্লেটা উনি দেখে নিতে পারে ডিকশনারিতে। মানে ফোর প্লেটা না মেয়েদের জন্য খুব জরুরি আর কি, কারণ মেয়েরা তো চট করে মানে উত্তেজিত হয় না, তো ফোর প্লেটা থাকলে মানে মেয়েটা আস্তে আস্তে তখন সেটা মানে অনুভব করতে করতে আগায় আর কি। তো আমার মনে হয় ফোর প্লেটা করেন কি না ভদ্রলোক আমি জানি না, উনি ফোর প্লেটা দেখে নিতে পারেন, ইন্টারনেটে তো আজকাল সব কিছুই পাওয়া যায়। তো সেটাতে অনেক সময় মেয়েরা কিন্তু কমপ্লেন করে যে কোনো ফোর প্লে নাই, কিছু নাই, একদম হুট করে হ্যাঁ সরাসরি যখন সে মানে চেষ্টা করছে মিলিত হতে, তখন মেয়েটা না ভিতর থেকে একটু দমে যায়। তো সেই জায়গাটা আমার মনে হয় যে একটু খেয়াল করা দরকার আর কি। এটা আমার আসলে মেয়েটার কথা না শুনলে তো বুঝতে পারছি না, তো তুমি একটু অ্যাড করবে? অ্যাড করব শামীমা উনি যেটা বললো তার সাথে, যে আমার মনে হয় উনি এখন কিছুদিন সরি আমরা বিরতির পরে এসে, কারণ বিরতির একদম সময় হয়ে গেছে, আমি সো সরি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আমরা শুরু করেছিলাম যে বিষয়টি নিয়ে, সেটা ছিল যে আমরা মাদকের কাছে নিজেরাই যে পরাজিত হই, মাদক আমাদেরকে পরাজিত করে ফেলে এক সময়, সেটা নিয়ে শুরু করেছিলাম। আর আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন যার বিবাহিত জীবনে কিছু সমস্যা হচ্ছে সেটা নিয়ে। তো আমাদের অতিথিরা খুব একটা বলার সুযোগ পায়নি, আমি একটু অতিথির কাছে, তুমি বোধহয় বলতে পেরেছো কিছুটা, আমি অন্য অতিথির কাছে যাচ্ছি। বলো সাজু। যেটা বলছিলাম ওনাকে, যে ওনার যেটা বলছিল যে উনি সম্পর্ক খুবই ভালো ওনাদের, কিন্তু ওনার ওয়াইফ ওনাকে রাজি হচ্ছে না এই সব। তো আমি বলবো ওনাকে যে আমার মনে হয় যে আপনি যাচ্ছেন প্রতি সপ্তাহে এবং আপনি বলছেন আপনার সাথে সম্পর্ক খুবই ভালো, যেটা আমাদের আলোচকও বলল, ওই জায়গাটার সাথে আমি যুক্ত করব যে আমার মনে হয় কিছুদিন আপনি একটু পরীক্ষামূলকভাবে দেখতে পারেন যে আমরা দৈহিক মিলনটাকে কিছুদিন অফ রেখে আমরা অন্যভাবে আপনি তার সাথে একটু সময় কাটান, আপনি তার সাথে একটু কথা বলেন, একটু ঘুরেন, মানে আমি বলবো যে সম্পর্কটাকে আর একটু নতুনভাবে একটু দেখা, নার্সিং করা বা আমরা এক্সপ্লোর করার কথা বলি, যে এটা করেও দেখতে পারেন। কারণ একটা কিছু যেটা আপনিও বলছিলেন ম্যাডাম, যে কিছু একটা তো আছে, হতে পারে সেটা ওনার অনাগ্রহ, সেটা কোনো না কোনো হতে পারে, শারীরিক কোনো কারণে হতে পারে, তো ওনার এমন কোনো একটা কষ্ট যেটা উনি কাউকে বলতে পারছে না, বা কোনো একটা কিছু আছে, না হলে শুধু শুধু এটা কখনোই হবে না। তো আমার মনে হয় উনি ওনার জন্য একটা প্লাস পয়েন্ট যে উনি যেহেতু বলছে ওনার সাথে ওনার ওয়াইফের সম্পর্ক খুবই ভালো, ওইটাকে আরেকটু ভালোভাবে উনি আবিষ্কার করুক, কিছুদিন একটু সময় নেক, প্রয়োজনে সেই কিছুদিন এই দৈহিক মিলনটাকে উনি বাদ দিয়ে ভালোভাবে তার সাথে একটু সময় কাটানো, আমরা কোয়ালিটি টাইম যেটাকে বলি, এটা করে উনি দেখতে পারে। আমার মনে হয় এটা কোয়ালিটি টাইম বলতে যে ওনাকে নিয়ে যে কিছু সময় আলাদা করে কাটানো, যেটা আমি বলবো যে বাসায় যখন উনি যান তার সাথে গল্প করা, তার সাথে তাকে নিয়ে একটু বেড়ানো, তার পছন্দগুলা, তার ওয়াইফের যে পছন্দগুলো আছে সেগুলোকে একটু গুরুত্ব দেয়া, ইভেন বাচ্চাদের সাথেও ফ্যামিলি টাইম যখন করবে একসাথে থাকা, আলাদা করে ওনার সাথে কিছু সময় আলাদা করে কাটানো, সেটা যে শুধু দৈহিক মিলন হইতে হবে তা না, সেটা বাইরে বেড়ানো এবং গল্প করা, তার পছন্দের, বিশেষ করে ওয়াইফের পছন্দের জিনিসগুলা উনি একটু নতুন করে আবার একটু তাকে সুযোগ দিল, গল্প করলো, তার জীবনের, তার এই যে সংসারে যে সারা সপ্তাহ যে খাটাখাটনি করে এটা নিয়ে তার সাথে একটু গল্প করলো, তার কেমন লাগে এটা নিয়ে, তার মধ্যে সে কি মানে খুবই চাপ বোধ করে কিনা, এভাবে বিভিন্নভাবে ওয়াইফের সাথে আসলে একটু সম্পর্কটা নতুন করে আবার আমরা একটু বলবো আপনি একটু এক্সপ্লোর করেন, বা আপনি একটু নতুন করে ওনাকে একটু সময় দেন এবং ওনাকে আরেকটু সুযোগ দেন, তাহলে কিছু একটা হতে পারে। যেহেতু আমরা ওনার
ওয়াইফের কথাটা শুনতে পারি নাই আর কি। তো এটাতে কিছু হতেও পারে, আমার মনে হয় এটা করে দেখতে পারেন উনি। সেটাই। আর শামীমা যেটা বললো যে মানে যেহেতু খুব কম বয়স ছিল বিয়ের সময়, সেটাও একটা কারণ হয়তো হতে পারে। ওটাও হতে পারে। ও আমরা একটু ফোন নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, একটু জোরে শুনতে চাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনতে পাচ্ছি এবার ভালো করে, থ্যাংক ইউ। আমি একটু প্রবলেমে ভুগতেছি, এটার জন্য ফোন দিচ্ছি। শিওর। প্রবলেম হলো আমি আজকে অনেকদিন যাবত, প্রায় 10 বছর হবে মিনিমাম। তো ওইটা একা কোথাও বেরোলে মেলে কোনো ফ্লাই করলে বা দেশের বাইরে গেলে বা লিফট উঠলে প্রচন্ড ভয় পাই। আচ্ছা, এটা হলো আমার বড় সমস্যা। আমার ফ্যামিলি কেউ থাকলে, বিশেষ করে আমার ওয়াইফ থাকলে সমস্যা হয় না। আচ্ছা। ডাক্তার দেখাচ্ছি, কিন্তু কাউন্সিলিং ওইসব করি নাই আমি। ডাক্তার দেখাচ্ছি, ডক্টর নাম বলতে হবে না, না ডাক্তারের নাম বলতে হবে না, মনোচিকিৎসক। উনি কি মনোচিকিৎসক? আচ্ছা জি জি। এখন প্রবলেমটা আমার ফিল করতেছি অনেকদিন যাবত, যে এখন নতুন করে একটা সমস্যা চলছে। আমি দেশের বাইরে ছিলাম বেশ প্রায় 1 বছর উপরে। আচ্ছা। আমার 2টা মেয়ে ওখানে থাকে। এখন আমার বিজনেস আছে এখানে টেক্সটাইল। ওই ব্যবসাটা আমি আমার এক ভাতিজাকে দিয়ে গেছিলাম দেখাশোনা করার জন্য। আরো লোকজন অনেক আসছে, যাই হোক ওকে আমি প্রচন্ড বিশ্বাস করতাম। ওই লোক 10 বছর বয়স থেকে নামাজ পরে এই পর্যন্ত নামাজ কাজা করেনি, খুব বিশ্বাসী আর কি, আমার কাছে খুব বিশ্বাসী। আচ্ছা। তাই আমি প্রায় 1 বছরের না থাকাতে প্রায় 5 কোটি টাকার মতো আমার ব্যবসা থেকে আউট করে দিচ্ছে। এটা আমি আসার পরে ধরা পড়ছে, প্লাস অডিট করাইছে, অডিটে ধরা পড়ছে যে টাকাগুলো সে আত্মসাৎ করছে। আচ্ছা। এখন সমস্যা হয়েছে যে আমি এখানে এখন ফ্যাক্টরিটা আমি চালাচ্ছি, ঠিক আছে, আমি আজকে প্রায় 6 মাস হয়ে গেছে আমি এখানে বাংলাদেশে আছি। তো এখন ফিরে আবার দাঁড় করানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি কাউকে বিশ্বাস করতে পারছি না যে আমি যাকে রাখি তাকে মনে হয় যে সেই আমার টাকাগুলো আত্মসাৎ করবে, চুরি করবে। আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি না। আচ্ছা। আর আমার ছেলে ওই বিজনেস করে আরেকটা, ওই ফ্যাক্টরিতে আমার ঠিক মতো যেতে পারে না, ওই আরেকটা অনলাইনে ব্যবসা করে, ওইটা একটু সময় বেশি দেয়। তো এই জন্য সুযোগগুলো আমার লোকগুলো নিয়েছে। এখন আমি বড় সমস্যায় ভুগতেছিল যে কাউকে আমি বিশ্বাস করতে পারতেছি না। আচ্ছা। একটা দুটো সমস্যা, একটা হচ্ছে যে ক্লোজড জায়গাতে উঠলে মানে দম মনে হচ্ছে আটকে যাচ্ছে, আরেকটা হচ্ছে যে অবিশ্বাস তৈরি হচ্ছে মানুষের, অবিশ্বাস তৈরি হচ্ছে। এখন এটা 1 বছর, এই 5-6 মাস ধরে অবিশ্বাস শুরু হয়েছে যে ওইটা করার পরে যে আমি এত বিশ্বাস করতাম, আমার চেক বই যা আছে সব সিগনেচার হয়ে গেছে, যা 100-150-200 সিগনেচার হয়ে গেছে, মিলে পুরো ফ্যাক্টরি অর্ধেক হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে পুরো ফ্যাক্টরিটা ধ্বংস করে দিচ্ছে, টাকা আত্মসাৎ করে উঠতে বড় করছে, মেশিন গুলো অনেক অনেক বড় ক্ষতি করে ফেলেছে। ওইটা আমি রিকভারি করার জন্য অনেক চেষ্টা করতেছি, আর অনেকটা রিকভারি হয়েছে ইনশাল্লাহ। তো এখন এই কাউকে রাইখে বিশ্বাস করতে পারতেছে যে আমার ক্ষতি করবে না বা আমার টাকা আত্মসাৎ করবেন বা এইটাই কাউকে বিশ্বাস করতে পারতেছেন, কাউকে না। একটা ভয় ঢুকে গেছে মনে, তাই তো? হ্যাঁ জি আপা, ভয় ঢুকে গেছে আমার, প্রচন্ড ভয় ঢুকে গেছে, কাউকে বিশ্বাস করতে পারছি না। আর ওইটা হলে আমার ফ্যামিলি যখন আমার সাথে থাকে তখন আমার কোনো বলে না, পুরো পৃথিবী সব জায়গায় ঘুরি, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ফ্যামিলি কোনো একা আমি কখনো ফ্লাই করতে পারি না, বা লিফট উঠতে ভয় লাগে। আচ্ছা, প্লেনে উঠলেও অসুবিধা হয়? সরি, প্লেনে উঠলেও অসুবিধা হয়? প্লেনে যেমন আমি আর প্রায় 10 বছর আগে উমরা হজে রওনা করতেছিলাম, তো ইমিগ্রেশন পার হইয়া সব ঠিক আছে, যখন আপনি ফ্লাইটে উঠছি তখন আমার মনে হলো যে যদি আমার এখন মারা যায় আমার কে দেখবে, আমার ওয়াইফ সাথে, কিন্তু আমি দৌড় দিয়ে আমি আর হজে যাবো না। আমার ওয়াইফ করতেছে তুমি না গেলে আমি যাবো, এই কথা বলার সাথে সাথে আমার হঠাৎ করে যে ওই একা গেলে হারাই গেলে বা সমস্যা হলে কে দেখবো, আবার ঠিক আবার বসছি। তো এরপরে আমি 15-20 দিন ছিলাম, কোনো সমস্যা নেই। যেমন আমি কানাডাতে যাই, আমার মেয়ে 2টা কানাডা থাকে, ওই 18-20 ঘন্টা জার্নি করে যাই, আমার ওয়াইফ সাথে থাকে সবসময়, একা কখনো আমি ফ্লাই করি না। আচ্ছা আচ্ছা, একা ফ্লাই করতে গেলেই মানে তখন ভয়টা চেপে থাকে। আমি করি না। আমি প্রায় 20 বছর আগে একবার ব্যাংকক যে অসুস্থ হয়েছিলাম, যে তখন একা গেছিলাম, আমি ফ্যামিলি কেউ ছিল না, আমার ফ্রেন্ড সার্কেল ছিল 4-5 জন, ব্যবসায় পারপাসে গেছিলাম। তখন একটু সমস্যা হওয়ার পরে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকেই আপনার সরাসরি, আমার তখন ওখান থেকে জাপান যাওয়ার কথা ছিল, কিন্তু আমি জাপান না যেয়ে সরাসরি
হসপিটাল থেকে আপনি এয়ারপোর্ট চলে আসছি, এয়ারপোর্ট থেকে আমি আমার ফ্লাইট ছিল টিজিতে, আমি ওইটা বিমানে চলে আসছি, তখন যে আমি ওই একবারে লাস্ট প্রায় 2 বছর আগে, এরপর আমি কখনো একা ফ্লাই করি। এখন বয়সটা কত? আমার 63। 63। এমনি হেলথ বাকি স্বাস্থ্য অন্যান্য জিনিসগুলো সব ঠিক আছে না? সব আলহামদুলিল্লাহ সব ভালো আছে, শুধু ডায়াবেটিস প্রেসার এগুলো আছে, নরমাল ওষুধ খাচ্ছি, ঠিক আছে। ওকে, তো এখন হ্যাঁ ঠিক আছে, একটু শেয়ার করি আপনাকে। এটা হলো আমার ছোট মেয়েটা, ওই কানাডা থাকে এখন, বড় মেয়েটা কানাডাতে থাকে। বড় মেয়েটা বিএমএল ঠিক হয়েছে, কাবি নিচ্ছে। ছোট মেয়েটা এবার 12 থেকে এবার বাচ্চিতে বলতেছে, কিন্তু ওর একটা সমস্যা হলো ওই 95 এর উপরে সব মার্ক পেতে হবে ওর মাথার মধ্যে একটি, ওই দেখা যায় 97 98, কিন্তু প্রচন্ড চাপে পড়ালেখা করে। আপনি দেখা যায় রাত্রে 2টা 3টা 4টা পর্যন্ত পড়ে। অনেক বুঝাইছি যে তুমি তো পড়ালেখা কমাই দাও, অনেকে দেখা যায় 85 95। আমরা এখন লেখাপড়া করছি, তখন কম পাইছি, কিন্তু ওর মাথায় ওইটা ঢুকছে যে ভালো ইউনিভার্সিটিতে পড়তে হবে, আর ওই যে সময়টা ওই যে দিচ্ছে পড়ালেখা প্রচন্ড চাপ নিচ্ছে, আর এটা কোনো প্রবলেম হবে কিনা এটা জেনে। এটা কি ওর মানে ওখানে যাবার পরে হয়েছে নাকি আগের থেকেও কিছুটা? বাংলাদেশে সাইনিল তো স্কুলে পড়তো, তো এখানে প্রচন্ড চাপে ছিল, কিন্তু লেখাপড়া পড়তে ওর মন এখানে বাংলাদেশে থাকতো। ওই ছোটবেলার থেকেই খুব ভালো করতে হবে আর কি, ভালো করতে হবে, এটার মাথার মধ্যে ছিল। এখন কানাডাতে গেছে, আজকে কানাডাতে গেছে গত আমরা 2 বছর হয়েছে। তো ওখানে যে 10-এ ভর্তি হয়েছে, 10 থেকে এখানে ছিল তখন 8 থেকে অনেক 10-এ ভর্তি হয়েছে। এত অল্প বয়সে কানাডায় চলে গেল যে? সরি, এত অল্প বয়সে চলে গেল যে কানাডাতে? না, আমরা পুরো ফ্যামিলি ওখানে। আচ্ছা, ইমিগ্রেন্ট। হ্যাঁ, ইমিগ্রেন্ট, আমরা পুরো ফ্যামিলি। তো আমি তো এখন ব্যবসার জন্য এখানে চলে আসতে লাগে। মেয়েটা পড়ার বিয়ে আর কি, বিয়ে কাবিন হচ্ছে আর কি। আচ্ছা, আর ছোট মেয়েটা ওই যে ওখানে নিয়ে ভর্তি করছি। ওকে, তো খুবই মানে ওর পারফরমেন্স নিয়ে খুব বেশি ওভার কনসিয়াস আর কি, ভালো পারফর্ম করতে হবে। আমি কানাডাতে যখন লাস্ট একটা পরীক্ষা হইলো, ওই আবার আপনার দোয়া আলহামদুলিল্লাহ ওই লাইসেন্সে চান্স পেয়েছে, মেডিকেল পড়বে আর কি। তো ওই দেখা যায় কত 96 পাইছে, এখন বলতেছে আব্বু আমি 96 পাবো, আমি 97 পাবো, টিচার ভুল করছে। আচ্ছা, পরে যে পরদিন টিচারের কাছে গেছে যে আমি তো 97 পাবো, তুমি আমার কম দিছো কেন? ফুল খাতা চেক করে ঠিক আছে, আবার ওই 97 পাইছে। তাই বলতে দেখছো আব্বু আমি যেটা বলছি সেটাই পাইছি। এটা কি ওর রিসেন্টলি শুরু হয়েছে নাকি ছোটবেলা থেকে এত কম্পিটিটিভ ছিল? না, ছোটবেলা থেকে এইটা ছিল যে আমি ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড হইতে হবে আর কি, এটা ছোটবেলা থেকে। কিন্তু অনেক বুঝাইছে, ছোটবেলা থেকে বুঝাইছে, কিন্তু বুঝতে চেষ্টা করতো না, বা কোথাও রেজাল্ট ভালো করতে হবে, এই জন্য পড়ার জন্য আগ্রহ ছিল বেশি। দুটোই মেয়ে না? সরি, দুটোই মেয়ে। আমার এক ছেলে 2 মেয়ে। ছেলে এমবিএ কমপ্লিট করছে। ছেলে বড়? ছেলে বড়। আচ্ছা আচ্ছা। আর সেকেন্ড মেয়ে ওই এখান থেকে এ লেভেল কমপ্লিট করে দিয়ে ওই শিখেছে কানাডাতে, ওই ইউনিভার্সিটি টরন্টোতে লেখাপড়া করছে, বিবিএ করে এখন একটা জব করতেছে। ওকে। আর ছোট মেয়েটা ওই যে লাইফ সায়েন্সে চান্স পেয়েছে, এখন মেডিকেলে পড়বে। গুড। তাহলে ওর যে এত কম্পিটিটিভ অ্যাটিটিউড তৈরি হয়েছে, পারফরমেন্স নিয়ে ওর অনেক বেশি অবসেশন, সেটা একটু অসুবিধা করছে মনে হচ্ছে। বাট ও অসুবিধা বোধ করছে না, তাই তো? না, ওই অসুবিধা বোধ করছে না, ওই রেগুলার কন্টিনিউ করে যাচ্ছে, যে ওই 2টা 3টা পর্যন্ত পড়তেছে। ওইটা সমস্যা আমরা বুঝি, আমার মনে হচ্ছে যে কোনো সমস্যা হবে কিনা, যে এত চাপ নিচ্ছে এটা জন্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে মানে বন্ধ জায়গার যে এটাকে ক্লস্ট্রোফোবিয়া বলে, এটার জন্য কি সাইকিয়াট্রিস্ট ওষুধ দিয়েছেন না? কাকে? এটা তো আপনার বললেন না যে সাইকিয়াট্রিস্ট ওষুধ দিয়েছেন বন্ধ জায়গাতে, ওষুধ দিয়েছেন, কিন্তু কোনো থেরাপি, সাইকোথেরাপি সাহায্য নেওয়া হয়নি? না, এরকম জানি, শুধু আমাকে ওই যে আপনার বললো যে আপনার ঘুম হইলে, আসলে আমার ঘুম হইলে সব ঠিক হয়ে যায়, তো ঘুমের একটা মেডিসিন দিছে, ওইটি আছে, অন্য কোনো। আর নর্মালি আমি ডায়াবেটিস প্রেসার ওষুধ খাচ্ছি। মানে এটাতে না সাইকোথেরাপি খুব ভালো হেল্প করতে পারে আর কি। হ্যাঁ, এটা যে প্রসেসের মধ্যে দিয়ে করা হয় সিস্টেম্যাটিক ডিসেন্সিটাইজেশন বলা হয়, যে অল্প অল্প করে ভয়টা কাটানো আর কি। হ্যাঁ, তো বন্ধ জায়গার ভয় কিন্তু অনেকেরই আছে, কিন্তু সাইকোথেরাপি খুব ভালো কাজ করে এই জায়গাটাতে। সো সিন্স ইউ আর অলসো গোয়িং টু ক্যানাডা, ওখানেও কিন্তু ইউ ক্যান গো ফর হেল্প।
সেটাও মানে একটা সুযোগ নেওয়া যেতে পারে। তো একটা মেয়ের ব্যাপারটা শুনলাম, আরেকটা হচ্ছে যে বাবার ব্যাপারটা হচ্ছে যে একটা বন্ধ জায়গাতে একা খুব অসুবিধা হয়, সঙ্গে কেউ থাকলে তাও ম্যানেজ করা যায় আর কি। ওকে, ঠিক আছে। আমার যেটা এখন যে প্রবলেমটা যে আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি না। ও ইয়েস, হ্যাঁ, देयर इज अनदर ফ্যাক্টর যে ট্রাস্টটা কাজ করছে না। হ্যাঁ, এটা আমার এখন তো বয়স তো 63, তো এখন মনে হয় দুইটা সমস্যা হলো যে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। আমি এই মাসে চলে যেতে হবে কানাডাতে, এই এখন কাউকে রাইখা যাবো, কাউকে বিশ্বাস করতে পারছি না। এটা আর একটু মাথার সমস্যা মানে প্রবলেম হইতেছে যে ঠিক মতো ঘুমাইতে পারতেছি না। যেমন গতকালকে ঘুমে আমার রাত 3টা বাজে, তারপর ঘুমের ওষুধ ছিল যেটা একটা খেতে আমি সেটা কাউকে 3টে খেতে হয়েছে আমার, তারপর ঘুমাইছে। ওকে, এটা আমার সমস্যা, বেশ একটা কষ্টে যাচ্ছে আর কি। ওকে, একটু লাইনে থাকতে হবে, কোনো প্রশ্ন থাকতে পারে আমাদের অতিথিদের, তোমাদের প্রশ্ন থাকলে করো। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি বলছেন কাউকে বিশ্বাস করতে পারছেন না, এবং একই সাথে বললেন যে আপনার ছেলে সময় দিতে পারে না সাধারণত তার বিজনেসের কারণে, আপনার বিজনেসে সময় দিতে পারে না। আপনি কি আপনার সন্তানদেরকে বিশ্বাস করছেন, কিংবা একদম ফ্যামিলি আপনি যাদেরকে বোঝেন যে আপনার স্ত্রী এবং সন্তানরা, তাদেরকে বিশ্বাস করতে আপনার অসুবিধা হচ্ছে কি? না, ফ্যামিলি কোনো সমস্যা নেই। ফ্যামিলি তো আমার 2টা মেয়ে কানাডা থাকে, আর ছেলে ওই তো ফ্যাক্টরিতে যায়, প্লাস কম যায় আর কি, কারণ ওরা একটা বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, তো ওই জন্য সময় দিতে পারে না। তারপর এখন আমি বলছি যে যেহেতু আমার লোকজন অন্য যারা আছে, আমার ভাতিজা, আপন ভাতিজা ছিল, তো ওই আপনার এই প্রায় অনেক প্রায় 500 টাকার মতো আউট করে দিতে মিলে আমার। ঠিক আছে, অন্য কাউকে আমার ফ্যামিলির কাউকে অন্য কাউকে বিশ্বাস করতে পারছে, আমার ছেলে তো আমি সময় দিতে পারবো না এখন মনে যে অন্য কাউকে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। একটু আরেকজন আছেন তো অতিথি, ওরও কিছু প্রশ্ন আছে। আমি শুধু একটা প্রশ্ন আপনার মেয়ের বিষয়, যে আপনি বলছিলেন যে আপনারাই তাকে বুঝাতেন ছোটবেলায় যে নাম্বার বিষয় না, তুমি পড়ো তোমার মতো করে, সেটাই বলছিলেন আপনি। তো আর একটু যে আপনি কি খেয়াল করেছেন যে তার স্কুলে বা আপনার অন্য কোনো সন্তানের সাথে কি সে কখনো মনে মনে সে কি প্রতিযোগিতাটা মনে করতো কিনা আসলে? যে বড় মেয়ের সাথে একটু করতো, ওটা মনে হচ্ছে ভালো রেজাল্ট করতো, তো যে ও বলতো যে আমার বড় বোন ভালো রেজাল্ট করছে, আমি ওর চেয়ে ভালো করবো, এটা আমার মাথার মধ্যে ছোটবেলা থেকে ছিল। ওকে, ঠিক আছে, এইটুকুই জানা। আর কোনো প্রশ্ন নেই? ওই যে ক্লস্ট্রোফোবিয়া নিয়ে কিছু? ওটা আপনি যেটা অলরেডি জিজ্ঞেস করে ফেলেছেন ম্যাডাম, এই বিষয়ে আমরা কিছু বলবো না। ওকে, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের অতিথিরা আলোচনা করছে, একটু আলোচনাটা শুনলে ভালো হয়। খুব ভালো লাগলো, খুব খুলে সমস্ত কিছু বলা হয়েছে, এটাতে আমাদের সুবিধা হলো বুঝতে। অনেক অনেক ধন্যবাদ। আবারও তুমি বলো সাজু। প্রথমত ওনার যে ভয়টা, যে ফোবিয়া নিয়ে উনি যেটা বললো, এটা অনেকেরই হয়, এটা খুব অস্বাভাবিক না, তবে এটা চিকিৎসা আছে। আপনি যেটা বললেন যে উনি মেডিসিন নিয়েছে কিন্তু উনি কোনো কাউন্সিলিং নেয় নাই, বাট আমরা বলবো আমরা প্রথম পরামর্শটা দিব, যদি সুযোগ থাকে আপনি একটু কাউন্সিলিং করে নিয়েন। তাতে যেটা হবে যে আপনি আসলে কাউন্সিলিং বলতে যিনি প্রশিক্ষিত তার কাছে বিভিন্ন জায়গায় প্রশিক্ষিত মনোবিজ্ঞানী আছেন, তাদের কাছ থেকে আপনি সাহায্য নিতে পারেন। পাশাপাশি আপনি যেটা আমরা বলি যে আপনি চেষ্টা করা, যে এটা কিন্তু আসলে একটা মনের একটা ভয়ের একটা রোগ বলি আমরা এটাকে। তো এটা ভয়, এখন কিছু আছে সত্যিকারের ভয়, কিছু আছে অহেতুক ভয়, আমরা বলি অহেতুক ভয়। তো কিন্তু আপনি এই অহেতুক, আমরা বলবো যে ফোবিয়াটাকে বলা হয় অহেতুক ভয়, যে ভয়টার আসলে বাস্তব কোনো ভিত্তি নাই। আপনি নিজেই চেক করেন যে আপনি এতবার আপনি উঠেছেন, এতবার আপনি গিয়েছেন, হ্যাঁ কেউ সাথে ছিল, কিন্তু যদি কোনো কিছু ঘটে যাইতো হয়তো এতদিনে অনেকবারই ঘটতো। তো ওই বিশ্বাসটা আসলে দিন শেষে পৌঁছানোটাই হলো এই চিকিৎসার মূল বিষয়। তো এই বিষয়ে আপনি যেটা করতে পারেন, আমরা বলবো যে আপনি একটু চিকিৎসার জন্য যাওয়া, আর পাশাপাশি নিজেকে একটু কাছাকাছি দূরত্বে একটু একা যাওয়া, এবং হচ্ছে যে লিফটে বা আপনি যেটা বলছেন যে যেতে একটু চেষ্টা করা, যে ঠিক আছে আমি হয়তো 10 তলায় লিফটে উঠলাম না, আমি একটু 2-3 তলায় একা যেয়ে দেখি কি হয়, একটু এক্সপেরিমেন্ট করা। কারণ লিফটে তো অনেক সেফটি, অনেক মেজারমেন্ট থাকে, অনেক সেফটি বিষয় থাকে। তো এইভাবে যদি একটু নিজে ট্রাই করেও দেখতে পারেন।
আর আপনার বিশ্বাসের জায়গাটা আমি একটু বলবো যে এটা আসলে খুবই স্বাভাবিক একটা বাস্তব ঘটনা ঘটেছে আপনার সাথে। তো এরপরে যে কোনো মানুষেরই তার খুব কাছের মানুষের কাছ থেকে যখন এরকম একটা অভিজ্ঞতা হয় এবং আপনার অনেক বড় একটা লস, ফিনান্সিয়াল একটা লস হয়েছে, তো তারপরে এই ভয়টা আসাটা বিশ্বাসের জায়গা থেকে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আর অনেকগুলো টাকা প্লাস মানে খুব বেশি বিশ্বাস করেছে, বেশি বিশ্বাস, এবং উনি এমন যে বলল যে প্রায় 150 চেক লিখে দিয়ে গেছে, তার মানে আমরা বলবো অন্ধবিশ্বাসী ছিল, এটাই উনি যেটা। তো সেইখান থেকে এই ভয়টা পাওয়া যে বিশ্বাস আর করবো কিনা, এটা খুবই স্বাভাবিক। শুধু আমি এইটুক জায়গায় বলবো যে আসলে আপনি চাইলেও আসলে পুরো ফ্যাক্টরিটাকে আসলে নিয়ে একা মুভ করতে পারবেন কিনা, এটা তো আসলে সম্ভব না। দিন শেষে আমাকে কাউকে না কাউকে কি করতে হবে, বিশ্বাস করতেই হবে। ওনার একটা হেলথ ইস্যু বলছিল, ওষুধ খায়, যেমন ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের, এবং স্ট্রেস থেকে, মানসিক চাপ থেকে কিন্তু এই দুইটা যেমন তৈরিও হয়, পাশাপাশি এটাকে আমরা বলি মেইনটেনিং ফ্যাক্টর স্ট্রেস। যদি মানসিক চাপ অনেক থাকে, সেটা যে কোনো পারিবারিক, সামাজিক, তার ব্যবসার যে ফিনান্সিয়াল যেটাই থাকুক, সেটা কিন্তু আবার এই রোগের যে বর্তমান যে সমস্যাটা থাকে সেটাকে আরো বাড়িয়ে দেয়। তো এই বিষয়ে আমি ওনাকে একটু সচেতন করব যে আপনি হেল্প দিন শেষে আপনাকে নিতেই হবে। সেক্ষেত্রে আপনি বিভিন্নভাবে আপনি চেক করতে পারেন আপনি সবচেয়ে ভালো কে আছে কাছের, এবং কিভাবে আপনি সেটা মানে অ্যারেঞ্জ করতে পারেন, এবং সবচেয়ে বিশ্বাস আর কে আছে। কারণ দিন শেষে আপনাকে কাউকে বিশ্বাস করতেই হবে, এটা একটা সত্য এবং এটা একটা রিয়ালিটি। এবং এটা না করলে আপনি যদি পুরোটা একা করতে থাকেন, আপনার অন্যান্য হেলথ রিস্ক আরও বেড়ে যাবে। তো সেই বিষয়ে আপনি যদি মনে করেন যে আমার আসলে সাপোর্ট দরকার, সেক্ষেত্রে আপনি একটু কাউন্সেলিং করতে পারেন। আপাতত বড় ধাক্কা খেয়েছেন। তো এই দুটো বিষয় আমার বলার ছিল। আর ওনার মেয়ের বিষয় একটা বলা ছিল, এখনই বলে দিব নাকি? আচ্ছা, এর খুব ছোট্ট একটা বিষয়, আপনি অলরেডি বলেছেন যে তার বোনের সাথে তার একটা অদৃশ্য প্রতিযোগিতার মধ্যে সে ছিল। আমরা এটাই দেখি আসলে যে এটা হুট করে হয় না, এটা ছোটবেলা থেকেই হোক বা একটা পর্যায়ে গিয়ে হোক, বাবা মা অথবা ফ্যামিলির অথবা ফ্রেন্ড অথবা টিচার, যে কোনো একটা সোর্স থেকে এটার মধ্যে ঢুকে যায় যে আই শুড বি, আই মাস্ট বি। তো তাতে যখন হয়, এটা একটা স্ট্রেস, অ্যাংজাইটি তৈরি করে। তো আমার মনে হয় যে এখনও যদি ওনার এটা থাকে, আমরা বলবো যে এই বিষয়টার জন্য খুব ভালো হয় যদি উনি একটু কারো সাপোর্ট নেয়। কারণ উনি তো আমাদের সাথে নাই এই মুহূর্তে লাইনে, কারণ এতে যেটা হবে, ওনার পারফরমেন্স অ্যাংজাইটি যেটা আপনি বলছিলেন, এটা বাচ্চার কথা বলছেন? হ্যাঁ, বাচ্চার কথা বলছি। এখন তো উনি মানে স্কুলে পড়ে, মনে হয় দেশের বাইরে পড়ছে, তো ইউনিভার্সিটিতে লাইফ সায়েন্সে মনে হয় ঢুকেছে না, ওটাই বললো। তো তার মানে অনেক বড় হয়ে গেছে উনি, কিন্তু তারপরে উনি কিন্তু খুব বড় হয়নি, মাত্র ঢুকেছে লাইফ সায়েন্স, মানে ডক্টরি হিসেবে চান্স পেয়েছে আর কি। তো মাত্র স্টার্ট করেছে। হ্যাঁ, মাত্র স্টার্ট করেছে। তো তারপরেও কিন্তু উনি এই যে 96 পাওয়ার পর উনি বলছে 7 কেন পাই নাই। তার মানে এতটা বড় হওয়ার পরেও কিন্তু ওনার মধ্যে এই প্রবণতাটা আছে যে এখন সামনে যে পড়তে গিয়েছে সেখানে আরো স্ট্রেসফুল পড়াশোনা। তো আমি বলবো যে এই বিষয়ে শুধু একটাই পরামর্শ ওনার জন্য, যে একটু ওনার আপনার মেয়েকে যদি একটু কানাডাতেই কোথাও যদি একটু কারোর সাথে একটু বসে, তাহলে ওনার এই জায়গাটাকে একটু উনি নিজে কন্ট্রোল করতে পারবে। কারণ এই প্রতিযোগিতা আসলে আর প্রয়োজন নাই, কারণ উনি অলরেডি যে অ্যাচিভমেন্টগুলো ওনার লাইফে এনেছেন, উনি এটা পজিটিভলি এসেছে, কিন্তু এটার জন্য হয়তো ওনাকে অনেক মানসিক চাপ সহ্য করতে হয়েছে, যেটা আমরা জানি না এর ফলে ওনার আর কোনো ভালনারেবিলিটি তৈরি হয়েছে কিনা। তো আপনার মেয়ের জন্য একটাই যে এটা ওনাকে একটু কোনো প্রশিক্ষিত সাইকোলজিস্টের সাথে একটু বসে এই বিষয়ে একটু কাজ করে নিতে পারে। আর সেটা অবশ্য মেয়েরও চাইতে হবে। হ্যাঁ, মেয়ে যদি বলে যে আমার তো কম্পিটিটিভ অ্যাটিটিউড কোনো অসুবিধা করছে না, ওটাই বলছিলাম যে ওর ইচ্ছের বিরুদ্ধেও আবার যেতে পারেন, কিন্তু একদমই কিছুই হয় না সেটা বলা মুশকিল। কারণ এই যে এই নাম্বারের জন্য ওনাকে যে স্ট্রাগল করতে হয়েছে, সেখানে হয়তো উনি অ্যাওয়্যার না, যেহেতু ওনার কাছে ওইটাই প্রায়োরিটি। সো সেকেন্ডারি যে লস হয়েছে সেটা হয়তো উনি জানেন না। এই বিষয়ে পরামর্শ দিতে পারে, তথ্য দিতে পারে। অবশ্যই আমার কাছে ফোবিয়া নিয়ে কিছু বলতে, কারণ ফোবিয়া নিয়ে অলরেডি বলা হয়ে গেছে। আমার এখানে শুধু যে বিশ্বাস করতে পারছি না ওই জায়গাটাই বলতে চাচ্ছি যে 100-150 চেক যখন সে লিখে দিয়েছে, তার মানে হচ্ছে যে অন্ধভাবে বিশ্বাসটা করেছে।
সো এটা ঠিক, তার জীবনে এটা একটা লার্নিং যে আসলে এইভাবে অন্ধভাবে আমি কাউকে বিশ্বাস করতে কতটুকু করব। তো সেই দিক থেকে উনি যদি কাউকে আপনার ছেলে, ওনার ছেলে বাদে, উনি বলছিল ছেলেকে উনি বিশ্বাস করেন, ছেলে বাদেও যদি অন্য কারোর উপরে কিছু দায়িত্বও রাখা যায়, তখন উনি ওইখান থেকে একটু চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারেন, যাতে হচ্ছে ওনার মধ্যে ওই জায়গাটা আস্তে আস্তে তৈরি হওয়ার জন্য যে আমি কারোর উপর দায়িত্ব দিলে সে আসলে কতটুকুই দিব, এবং সেইখানে সে আমাকে কতটুকু সাহায্য করতে পারে এবং কতটুকু করতে পারে না, এবং আমি দূরে থাকলেও এখন তো প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, ওখান থেকে উনি কতটুকু মানে এখানের মনিটরিংটা করতে পারে। সো এভাবে করেও কিন্তু উনি আস্তে আস্তে ওই যে বিশ্বাসযোগ্যতা কিংবা নির্ভরযোগ্যতার জায়গাটা একটু মনিটরিংয়ের জায়গাটায় আনতে পারে। আমার কাছে মনে হচ্ছে এখান থেকে শুরু করতে পারেন উনি। আর ছোট মেয়ের অবশ্যই অ্যাপ্রিসিয়েবল যে সে স্ট্রাগল করেছে এবং সেটা খুব ভালোভাবে আগাচ্ছে তার লাইফে। তবে যেহেতু সে হচ্ছে এই কম্পিটিটিভ অ্যাটিটিউড তার আছে বড় বোনের সাথে, এবং এটা কিন্তু একমাত্র শুধু পড়ালেখায় গিয়ে থেকে থাকবে আমার মনে হয় না, ছোটবেলা থেকেই যেহেতু আছে আর পরিবারের মধ্যে। সো এই জন্য অবশ্যই তাকে চাইতে হবে। তবে যেহেতু সে লাইফ মানে বাইরের একটা দেশে এখন গ্র্যাজুয়েশন প্রোগ্রামে ঢুকে গেছে, সেখানে কিন্তু তুমি চাইলেই হতেছে যে ওনার ইউনিভার্সিটির ওখান থেকেই সাপোর্টটা অ্যাভেল করতে পারে। উনি ওনার মেয়ের সাথে আলোচনা শুরু করতে পারে যে এই ধরনের করেছো, এটা অসুবিধা নয়, তবে এটা পরবর্তীতে আবার তোমাকে অসুবিধায় ফেলে দিতেও পারে, কষ্ট, যেমন তুমি অনেক প্রেশার নিচ্ছ কিছু, সো সেইখান থেকে তুমি তোমার ইউনিভার্সিটিতে কারোর সাথে কথা বলবে কিনা। সো এইটা একটা বাবা হিসেবে মেয়েকে সে গাইড করা কিংবা সাপোর্ট দেওয়া, অ্যাডভাইস দেওয়ার জায়গাটা করতে পারে। আমি কিন্তু ছোটবেলায় এরকম ছিলাম, খুবই কম্পিটিটিভ ছিলাম, কিন্তু পরে আস্তে আস্তে কমে গেছে জিনিসটা। একটা ফোন আছে, ফোন নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি আমার একটি ছেলে একটি মেয়ে, আমার 2003-এ বিয়ে হয়, 2006 আমার প্রথম ছেলে হয়। তার বয়স বর্তমানে 19 বছর 2 মাস। সে ক্লাস 5-এ বৃত্তি পায় ফরিদপুর কাদের রাস্তা স্কুল থেকে। আমি ঢাকা থেকে তখন ওখানে চলে আসি, এখানে সে পরীক্ষা দেয়, বৃত্তি পায় সে ভালো। 6 থেকে আমি মধুখালী পাইলট স্কুলে ভর্তি করি। সেকেন্ড টার্মিনাল পরীক্ষা থেকে তাদের কি হলো কিছুই বুঝতে পারি না। সে পরীক্ষা দিচ্ছে না, কি লিখছে না লিখছে, মানে খুব ব্রিলিয়ান্ট ছাত্র সে, খুব সভ্যশান্ত, খুব ভদ্র, চুপচাপ ছোটবেলা থেকে এসে। দ্বিতীয় পরীক্ষা যখন সে দিল তখন তার কিছুই বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে। সে বমি করতেছে, পরীক্ষা দিতে যায় হাত পা কাটতেছে, পরীক্ষা দিতে পারতেছে না। আমরা কিছুই বুঝতে পারতেছি না যে সন্তানের কি হলো। তো যখন আমি খুব মানে দেখি 3 মাস পরে আমার ছেলে দিনে দিনে শুকায়, খাওয়া দাওয়া ছেড়ে একেবারে মানে কেমন জানি হয়ে যাচ্ছে, মৃত্যুর সজ্জায় চলে যাচ্ছে সে। তখন আমি তাকে প্রশ্ন করলাম যে বাবা তোমার কি হয়েছে, তুমি আমাকে একটাবার খুলে বলো। বলতেছি কি আম্মু, আমি টিভিতে আহত দেখেছিলাম, তুমি বাসায় ছিলে না, আমি ভয় পেয়েছিলাম। তখন আমি বললাম 3 মাস হয়ে গেছে, তুমি আমাকে কেন বললা না বাবা? কিন্তু এরপর থেকে আমার ছেলের জীবনের সবকিছু শেষ। পড়ালেখা, ভালো মা বাবা, ভাই বোন, তার কোনো কিছুই তার সেই এখনই নাই, জ্ঞান নাই। আমি তাকে অনেক ডাক্তার দেখিয়েছি, ফরিদপুর, মধুখালী, ঢাকা, ল্যাবে, মুহিতকে আমাকে দেখিয়েছি, তার কোনো উন্নত আমি দেখতেছি না। আমি কি করবো ম্যাম এখন? আমার একটা ছেলে, একটাই ছেলে, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা ছোট, ওর বর্তমান বয়স 19 বছর 2 মাস। কিন্তু আমাদের এখন এমন কোনো সিচুয়েশন নাই যে ওরে কোথাও নিয়ে যাবো বা কি, কারণ ওর জন্য আমার এখন পথে নামা ছাড়া কোনো উপায় নাই। আমার পিছনে সব শেষ করে ফেলছে চিকিৎসা করতে করতে। মানে পথে নামার ব্যাপার। একটু টেলিভিশনের সাউন্ডটা না জিরো করতে হবে, একদম আমার গলা আমি শুনতে পাচ্ছি তো, একদম শূন্য করে দিতে হবে। হ্যাঁ, পথে বসে যাওয়ার ব্যাপারটা বুঝতে পারি, আমি কিন্তু আমার গলা শুনতে পাচ্ছি না, আমি এখন জিরোতে দিয়ে আছি। আচ্ছা আচ্ছা, পথে বসে যাওয়ার ব্যাপারটা মানে ওর পিছনে আমাদের খরচ করতে করতে মানে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। ওর বাবার তেমন একটা ভালো চাকরিও না, সে টিউশনি করে। আমি ঢাকার থেকে মধুখালী আসি যখন, তখন সে টিউশনি করে, মধুখালী এসে টিউশনি করছে, এখনো সে টিউশনের উপরে আমাদের সংসার চলতেছে।
কিন্তু ওর পিছনে এখন আমাদের মানে ভালো একটা ডাক্তার বা কোনো কিছু দেখানোর মতো সেই সামর্থ্যটুকু নাই। কিন্তু ওকে কি করব, এভাবে ওর জীবন কিভাবে চলবে ম্যাডাম? এখন শুধু শুয়ে শুয়ে থাকে, খাওয়া আর শোয়া এই। ওর আবার ডায়াবেটিস আছে। ডায়াবেটিস আছে? জি ম্যাম, ডায়াবেটিস 4 বছর আগে হচ্ছে ম্যাম। ওর বয়সটা এখন কত? এখন 19 বছর 2 মাস। আচ্ছা, আমি বিভিন্ন ডাক্তার দেখানো হয়েছে। ও ডায়াগনোসিস কি করেছেন? ডাক্তার যে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের এখানে মধুখালী, ওখানে মধুবনে ডায়াবেটিস সমিতি আছে, ওখানে ওটা না না না, ওর যে মানসিক ব্যাপারটা। হ্যাঁ, মানসিক ডাক্তার ডায়াবেটিস যে মোহিত কামাল স্যার, ওটা ডায়াগনোসিস কি? না, ওটা আমি করিনি ম্যাম। না না, মানে ডাক্তারই তো ডায়াগনোসিসটা বলে দেয়। কেউ কিছু বলে না, তারা গেলে আমাদেরকে ওষুধ লিখে দিচ্ছে, অনেক প্রেসক্রিপশন। আমি যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে দেখতেন যে কোথাও কিচ্ছু কেউ বলে না, শুধু গেলে ওষুধ লিখে দেয়, 3 মাস পরে আসেন, 2 মাস পরে আসেন, এই পর্যন্তই। তারপরে আমরা আবার যাই, আবার ওষুধ চেঞ্জ করে দেয়, এই চলছে এইভাবেই। তারপরে এখন বর্তমানে 2 বছর আগে যে ডাক্তার দেখানো হয়েছিল ঢাকা কেরানীগঞ্জে ইবনে সিনা, ওনার ট্রিটমেন্টই আমি চলতেছি 2 বছর ধরে। আমার যাওয়া হচ্ছে না, ঢাকায় দেখানো হচ্ছে না, ওই ওষুধটাই আমরা খাওয়াচ্ছি ওকে। আচ্ছা, ওকে, একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে, কেমন? জি ম্যাম। সাজু প্রশ্ন। ওকে, আমি শুনছিলাম আপনার আসলে আপনি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন এটা গলাটা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার কথা আমি শুনছি। আচ্ছা, টেলিভিশনটা অফ করে দিলে কেমন হয়? জি ম্যাম, অফ করে দিচ্ছি। আচ্ছা, আপনার কষ্টের কথাটা শুনছিলাম আমরা, খুবই মর্মাহত আসলে আপনার যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছেন আপনি। স্পিকার কি অন আছে? স্পিকারটা কি অন? স্পিকারটা অফ করে দিতে হবে। ফোনের স্পিকারটা, জি ম্যাডাম। ফোনের স্পিকারটা অফ করে দিতে হবে। হ্যাঁ, অফ করছি ম্যাডাম। কিন্তু আওয়াজ কেন শোনা যায়? হ্যাঁ, কোথা থেকে আসছে ম্যাডাম বুঝতে পারতেছি না। আমার আচ্ছা। মনে হচ্ছে ফ্যানের শব্দ হচ্ছে। না, ফ্যানের শব্দ না। আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন করবে আমাদের। আচ্ছা, যাক, আপনি শুনেন তাহলে হবে, যদিও আমাদের একটু অসুবিধা হচ্ছে। তো আপনার কষ্টের কথাটা আমরা শুনছিলাম। সাজু, একটু ফোনটা কেটে আরেকবার ফোন করা যায়? আমি করব ম্যাডাম? হ্যাঁ, ফোনটা কেটে আরেকবার ফোন করলে ভালো হয়। খুব ডিস্টার্বিং লাগছে। হ্যাঁ, মানে উনিও আসলে সঠিক শুনতে পাবে কিনা, এটাই খুবই পেইনফুল একটা। না, কিন্তু বাচ্চাটার ডায়াগনোসিস তো হওয়ার কথা, বোঝাও যাচ্ছে না। ডায়াগনোসিস তো কিছু মানে খুবই মানে এবং উনি বললো না ভয় পেয়েছে। হ্যাঁ, সো আর কিছু না হলেও ফিয়ারের তো একটা ডায়াগনোসিস হওয়ার কথা, যেহেতু মেডিসিন দিচ্ছে। সো ভয়টা কেন জানি পেয়েছে। উনি আসলে বুঝতেছেন নাকি। আহাত নামে একটা ইন্ডিয়ান সিরিয়াল আছে, হরর সিরিজ দেখতো, সিরিজ যেটা ভয়ের হরর। তো ওইটা দেখে সে ভয় পেয়েছে এবং বাসায় তখন কেউ ছিল না। বাসায় কেউ ছিল না। ওটা তুমি দেখেছো কখনো? ম্যাডাম, আমি এই হরর জিনিস সাধারণত অ্যাভয়েড করি। আমি এখন না, আরো আমাদের এটা অনেক পুরাতন। আমি যখন ছোট ছিলাম তখন ইন্ডিয়ান কোন চ্যানেল এটা দেখাতো রাত 10টা-11টার দিকে এরকম, এবং খুবই এটা একদম একটা থ্রিলার, ভূত মানে হরর থ্রিলার টাইপের, ভূতের ব্যাপার। এবং ওইখানে অশরীরী থাকে এবং খুন করে, মারে, বিভিন্ন রকমের ভয়ানক বিষয় আর কি। ওইটা আসলেই মানে ভয়ের মতোই, মানে এমন না যে খুব ফানি কিছু, খুবই ভয়ের। এবং ওইটা দেখে একা রুমে থাকতে ভয় লাগাটা অস্বাভাবিক না। এবং আমার কেন যেন মনে হয় ওর এই ভয়টা রয়ে গেছে, যেহেতু সে একা ছিল, এখনো 19 বছর বয়স, নিশ্চয়ই সে বাবা মার থেকে আলাদাই থাকে, এটা স্বাভাবিক। কিন্তু ওই ভয়টা থেকে এটা হইতেছে যে প্রিডমিনেন্ট এখন যেটা হচ্ছে যে ওইটা হইতেছে যে তার এই রুমে থাকাটা, ওইখানে মনে হয় সে ওই চিন্তাগুলাই করে, যার কারণে সে হতেছে আর বের হয়ে এসে যে অন্য কিছু করার কারণ, যেহেতু সে শুধু মেডিসিনই খেয়েছে, কোনো সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে, সাইকোলজিস্ট কিংবা কোনো প্রফেশনাল থেরাপিস্টের সাথে বসা হয় নাই। তো ওই জায়গায় আমার মনে হয় যে কাজ করা যেতে পারে ওনার।
এখন অনেক ক্ষেত্রে তো এখন এই সুবিধাও আছে, প্রযুক্তি যেহেতু এগিয়ে গেছে, অনেক ক্ষেত্রে কিন্তু দূর থেকেও অনেক থেরাপি নেওয়া যায় অনেক জায়গায়, এই অনেক অ্যাপ কিংবা এই ধরনের অনেক সুবিধা আছে। আমার মনে হয় যে দূর থেকে করার চেয়ে সরাসরি বসাটা ভালো। ওটা তো ওনার লাগবে। প্রথমেই যদি দূর থেকে করে সেটাতে ইম্প্যাক্ট একটু কম হয়, মানে ছোট তো অত তো বয়স হয়নি মেয়েটার, 19 বছর ছেলেটার, তো কাজেই আমার মনে হয় যে একটু সরাসরি কার সাথে বসলে খুব ভালো হতো আর অনলাইনের চেয়ে। উনি কিন্তু জানেও না যে আসলে ডায়াগনোসিসটা কি। তো আমার কাছে মনে হয়েছে যে সরকারি যে হাসপাতালগুলো আছে যেখানে এই ধরনের মানসিক রোগ বিষয়ক চিকিৎসা দেওয়া হয়, এনআইএমএইচ আছে, পিজি আছে, ঢাকা মেডিকেল আছে, কিংবা আরও যে সরকারি হাসপাতালগুলো আছে, ওখানেও কিন্তু উনি যোগাযোগ করে সবসময় যে প্রাইভেটে একজন সিনিয়রকেই দেখাতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা আসলে নাই। কিন্তু প্রথম সেশনটা আমার মনে হয় যে, কারণ হয় কি সরকারি জায়গাগুলোতে অনেক বেশি রোগী থাকে, তো একটু ভিড় থাকে আর কি। না, ওনাদের যেহেতু আর্থিক অবস্থাটা কথাটা বলছিলেন, ওই জন্য বলছিলাম যে আগে ওখানে যদি ডায়াগনোসিসটা উনি জিজ্ঞাসা করে নেন, দেখিয়ে চিকিৎসার প্রেসক্রিপশনগুলো দেখিয়ে যে আসলে আমার বাচ্চাটার কি হয়েছে, রোগের নামটা কি, তখন কিন্তু উনি যে থেরাপিস্ট দেখাবেন কিংবা মনোবিজ্ঞানী যাকে দেখাবেন তার কিন্তু তখন ওইটা নিয়ে কথা বলতে সুবিধাও হবে। পাশাপাশি হসপিটাল থেকে কিন্তু রেফারও করে দেয়, সে কম কোথায় সে গেলে সাপোর্ট যখন বলে পাঠিয়ে দেয়। যেমন আমরা নাসিরুল্লাহ সাইকোথেরাপি উনি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের কাছে কিন্তু বিভিন্ন মেডিকেল থেকে পাঠিয়ে দেয়, এখানে কম খরচে কাউন্সেলিংটা হয়। তো আমরা দেখি অনেক ডক্টর বিভিন্ন মেডিকেল থেকে তারা রেফার করে দেয়, আমাদের কাছে আসে। হ্যাঁ, তো এটাও যেটা বললো যে গভর্নমেন্ট হসপিটালে, কারণ আমি অবাক হচ্ছিলাম যে উনি কিন্তু একবারও এই হসপিটালগুলোর কথা বলেন নাই উনি। আচ্ছা, নতুন একটা ফোন নিচ্ছি। ও আচ্ছা, আমার মনে হয় যে ওটা কিছু একটা হারিয়ে গেছে আর আরেকদিন হয়তো করবে, আমরা নিতে পারি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি 14 নম্বর থেকে বলছি, ঢাকা। আমার ছেলের বয়স, বড় ছেলের বয়স 13, ছোট ছেলের বয়স 4 বছর। আচ্ছা, কিন্তু এই ছোট ছেলেটা হয়েছে পর বড় ছেলেটা খুব জিদি হয়ে গেছে। জিদি মানে ও ছোট জন্যে খাওয়াই দেয়, দেখে ওকেও খাওয়াই দিতে হবে। মানে ও করে কি, কথা বললাম, আমাদের কথা হয়তো দেয় না, পরামর্শ সাথেও কথা বললে রাগ হয়ে যায়। পরে এটা করলাম, আমাকে করে দিলে না, পরে খাওয়াই দিলে আমাকে দিলে না, পরে গোসল করে দাও, ডাক্তারের কাছে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও না। আর আমরা যদি কোনো কথা বলি অন্য কোনো সমস্যা, মানে কথাটা গুরুত্ব কম দেয়, আমার কথা ওর মায়ের কথা এইলো সমস্যা। আর হইলো যেটা না করবো এটা জিদ করে করে। কত কত বয়স ওদের? একটা 13 বছর আর একজন 4 বছর। 4 বছর। ছোটজন হওয়ার পরে ওর রিঅ্যাকশনটা কেমন ছিল? হ্যাঁ, ছোটরা হইছে পরেই ও ওইরকম একটু করে। কি ছিল, কেমন ছিল রিঅ্যাকশনটা? জি, ওর রিঅ্যাকশনটা কেমন ছিল তখন? না, তখন তো ভালোই ছিল, কিন্তু ইদানিং বেশি হয়েছে। ও হওয়ার পরে ও বেশি করে, জিদ করে, ওকেও খাওয়া দিতে হবে প্রত্যেক টাইম। তারপরে যদি করে মনে করেন আমি একটা কথা বললাম, 5 বার ডাক দিলে 1 বার শুনে, নাহলে শুনলোই না। আর করবো কি, কিছু হইলো দরজা আটকায় দিয়ে ঘরের ভিতরে বসে রইলো। কি পড়ছে এখন? এখন ক্লাস 8-এ পড়ে। আচ্ছা, ও একটু পিছিয়ে আছে কি? না না, ঠিকই আছে। কত, 19 না বয়স নাকি? না, 13 বছর। ও আচ্ছা, সরি, আমি ভুল শুনেছি, আগের কেসটা তাই ছিল। তাহলে 13 বছর, আর ছোটটার বয়স এখন 4 বছর। তো ও প্রথমে খুশি হয়েছিল, কিন্তু পরবর্তী থেকে মনে হচ্ছিল যে ও একটু মানে ওর একটু জেলাসি হচ্ছে ছোটটার প্রতি। হ্যাঁ, ওর ছোটটার সাথে করে কি খাতির আছে, কিন্তু ওই আমাদের অন্য আত্মীয় স্বজন, মা বাবা সবার সাথেও ভালো সম্পর্ক, কিন্তু ওর মায়ের সাথে আমার সাথে জিদ, আমাদের সাথে জিদ করে কি করে, কথা বললাম ওটা শুনে না, মানে ধমক দিয়ে কথা বলবো, তারপরে মনে করেন যেটা না করবো ওইটা করবো, যেটা করো না। ও কি মারা হয় কখনো? রাগ করি মাঝে মাঝে, ওরা মতো কোনো সময় মারে না, আমি তো একটু চড়তাপড় দেই। সেটা বন্ধ করা যায়? হ্যাঁ, আপনি বললে বন্ধ করে দিব। আমি বলার জন্য না, এটা তো আসলে একেবারে কাজ করে না। এটা আমাদের মনে হয় যে মারলে বোধহয় বাচ্চা ঠিক হয়ে যাবে, কিন্তু উল্টো ফল হয়। হ্যাঁ, যে আমার বলার জন্য না, এটা বইপত্রেই লেখা আছে, মারাটা বন্ধ করতে হবে। হ্যাঁ, মানে বলা হয় যে বাচ্চারা যখন পজিটিভ অ্যাটেনশন পায় না,
তখন নেগেটিভটা খুঁজতে থাকে। বাচ্চারা না, এটা সবার ক্ষেত্রেই সত্যি যে অ্যাটেনশনটা সবাই খুব পছন্দ করি আমরা, কিন্তু যখন পজিটিভটা পাচ্ছি না তখন আমাদের মনে হয় যে নেগেটিভ কিছু পেলেও তো একটা পেলাম। যেমন আমরা যার থিওরিটা ফলো করি, ও বলেছে যে মানে যদি মনে হয় যে তুমি আমাকে কিস করতে না পারো, একটা আমাকে কিক দিও, অন্তত একটা লাথি দিও। সো হয় না যে লাথিটাও মনে হয় যেন একটা একটা মানে একটা স্টিমুলেশন, একটা কোথাও আমি উন্মাদনা পেলাম ভেতরে। তো সেই জন্য মানে মারলে কিন্তু ঠিক হবে না, মারলে জেদটা আরো বেড়ে যাবে, আরো বেশি একগুঁয়েমি করবে, মানে ফলটা উল্টো হবে আর কি। সেই জন্য আমি সবসময় রাগ করি, তো তাহলে আমার রাগ করা যায়, আমি রাগ করি যে কথা শুনে না দেখে আমি রাগারাগি করি না, এটা একদম কাজ করবে না। কেমন আগে ওকে নিয়ে বসতে হবে, ওর কথাটা একটু শুনতে হবে, ওর কি হচ্ছে। ছোট জন হওয়ার পর থেকে ওর ভেতরে একটা কোথাও একটা অস্থিরতা তৈরি হয়েছে, হ্যাঁ, একটা কম্প্যারিজন তৈরি হয়েছে। সেই কথাগুলো না আলাদা করে ওকে নিয়ে বসে, আর ছেলে বাচ্চা তো, তাই না? হ্যাঁ, তো ছেলেদের সাথে বাবার কিন্তু একটা ঘনিষ্ঠতা হওয়াটা খুব জরুরি। ছেলেদের তো অনেক কিছু ঘটে না, আস্তে আস্তে যখন বড় হয় তখন তাদের একটু ভেতরের যে মানুষটা তখন আস্তে আস্তে জাগ্রত হয়। সেটা বাবা কিন্তু ওই স্টেজের ভেতর দিয়ে গেছেন, বয়ঃসন্ধির ভেতর দিয়ে গেছেন। ওটা বাচ্চার সঙ্গে আলোচনা করাটা খুব জরুরি। তো একটু একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের কিছু প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, তোমার প্রশ্ন করো। কোনো প্রশ্ন নেই? আমার প্রশ্ন আছে। আমার আছে, সেটা হচ্ছে যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার সন্তান, বড় সন্তান 9 বছর যখন বয়স, তখন আপনার ছোট ছেলেটা হয়েছে। এই যে 9 বছর পর্যন্ত ওকে আপনাদের সাথে ঘুমাতো, মানে ওকে কি আপনারা সেপারেট আলাদা করেছিলেন আগেই, নাকি আপনার ছোট সন্তানটা হওয়ার পরেও আলাদা বিছানা? না, ও এখনো আমাদের কাছেই ঘুমায়, ও আলাদা ঘুমাইতে পারে না, ও আমাদের কাছেই ঘুমায়। ওর আম্মু, ও ছোট ভাই, ওরা ঘুমায়, আমি আলাদা ঘুমাই, কিন্তু এতদিন আমাদের কাছেই ঘুমাই। তো আমি কিছুদিন যাবত আলাদাই ঘুমাই, ও থাকতে পারে না, একা ঘুমাইতে পারে না। ওই আলাদা বিছানা আলাদা রুমে দিলে ও ঘুমাইতে পারে না, ভয় পায়। কিসের ভয়? বলে বাবা ভয় করে, ঘুমাইতে পারি না। আচ্ছা, এইটা একটা ব্যাপার। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু ও বয়ঃসন্ধিকালে ঢুকেছে, ওই যে বললেন দরজা ঢুকে দরজা বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে ও কি করে? ও কি মন খারাপ করে বসে থাকে, না অন্য কিছু পড়ে, নাকি ও কি করে, নাকি রাগ করে কান্না করে? কম্পিউটার ছেড়ে বিভিন্ন অনুষ্ঠান দেখে, রান্না বান্না দেখে, এইগুলি দেখে, অন্য কিছু না। ওই কম্পিউটার ছেড়ে দেখা গেলে ওই যে বিভিন্ন অনুষ্ঠান, ওই যে ই করে না, যে অনুষ্ঠান করে, রান্না বান্না করে, কেউ কিছু তৈরি করে, ওই এইসব করে, নাহলে দরজা বন্ধ করে ছবি আর্ট করলো, এইসব করে। কিন্তু কথা বলবো না, দরজা চকটক করতেছি ওর মতো খুলেও না, তখন ধরে রাগারাগি করি, বের করে মাইর দিই। মানে তারপরে ওর জিদ, শুধু জিদ করবে যে আর কোনো কিছু চাবে না, আমার কাছে চাবে না, আম্মুর কাছে যাবে, বাবাকে এটা বলো, আমার এটা এনে দিতে হবে, একটা কলম লাগবে, তা আমাকে বলবে না, আর আম্মুকে বলবে, আম্মু আমাকে বলে, আমি এনে দিব। আমার লাস্ট একটা কোশ্চেন আছে, সেটা হলো যে আপনারা কি এরকম মানে করেন কিনা, আপনি ভালো বলতে পারবেন, যে আপনি বললেন যে এখনই পানিটা টেবিলের উপর রাখো, এবং ও সাথে সাথে করে নাই বলে আপনারা খেপে যাচ্ছেন, মানে ইনস্ট্যান্ট এরকম রিঅ্যাকশনের জন্য বিরক্ত হন কিনা? মানে সেটা বলছেন। হ্যাঁ, এরকম মাঝে মাঝে হয়, ইমার্জেন্সি অবস্থায় কোনো একটু বললাম, এটা একটু করতে পারা, করলো না, তখন রাগ করি, সাথে সাথে করলো না, একটু দেরি করে করে, সাথে সাথে করে দেয় না, এরকম। আচ্ছা, ছোটবেলা থেকে সব অ্যাটেনশন কি বেশি পেয়েছে ও? না, ছোটবেলা থেকে ঠিকই ছিল। না, অ্যাটেনশনটা বেশি পেয়েছে কিনা, মানে অতিরিক্ত ওকে নিয়ে খুব সবাই অস্থির, এরকম হয়েছে? না, তখন আমার বড় বাড়ির মধ্যে আমি বড়, আমার ছেলে তো, সবাই আমার বাবা মা আর চাচারা সবাই অনেক বেশি অ্যাটেনশন পেয়েছে আর কি। হ্যাঁ, বেশি পাইছে। আমি ঢাকায় নিয়ে আসছি, এখন ঢাকায় থাকি, ও একা তো, এর জন্য ঢাকায় আসার পর ঢাকায় আইসা ও আলাদা ঘুমাইতে পারে না। তো দাদা দাদি আসছিল, সবার কাছে থাকতে পারতো, এখন আইসা পড়ছে। আবার আমরা ছোট ছেলেটাকে বেশি আদর করি, মনে করে ওই। অনেক অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছি, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, আমরা আলোচনা করছি, একটু শুনলে ভালো হয়। ওকে, শামীমা বলো আগে। ম্যাম, আমার কাছে মনে হচ্ছে যে ওনারা প্রথমতই শিশুকে যখন একসাথে নিয়ে ঘুমাতো, একটা বয়সের পরে তার যে একটা জগৎ, তার হচ্ছে একজন আলাদা মানুষ,
সে যতই বলে ভয় করছে, ভয়টা অন্যভাবে মেটানো যেতে পারতো, যে বাবা কিংবা মা কিছুদিন কিংবা রাতের কিছুটা সময় ওকে দেওয়া, মানে এভাবে করেও আলাদা করা যেতে পারতো। ও কিন্তু আলাদা বিছানা পায়নি, তার মানে ওর এইটাই ওয়ার্ল্ড, পুরাটাই ওর। যখন সেখানে আরেকটা মানুষ এন্ট্রি নিয়েছে, যখন ওর বিছানার পাশ সরে গেছে, যে মা ওর দিকে ঘুরে ঘুমাতো এখন ওর দিকে ঘুরে ঘুমায়, এইটা 9 বছর পরে তার জন্য এটা মেনে নেওয়া খুবই কঠিন। এবং এই জন্যই গত 5-4 বছর ধরে সে বিভিন্ন ধরনের রিয়াকশনের মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করতেছে যে আমি আগে ফুল অ্যাটেনশন পেয়েছি, এখন সেটা কেন পাবো না, কেন ভাগ হয়ে গেল। হ্যাঁ, এটাও জানে যে ওর ছোট ভাই আছে, যেটা ও জানে, হয়তো বা সেটা মেনেও নেয়, কিন্তু ওই যে অ্যাটেনশনটা, ওইটা যে ভাগ আগে থেকে বাবা মা তাকে রেডি করে নাই, সেটার প্রভাবে কিন্তু পড়ছে। আমি ওনাদের দোষ দিব না, কারণ হয়তো ওনারা ভাবে নাই যে এটা আসলে এই ধরনের একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাবে, ভাবেছে বড় হয়ে ঠিক হয়ে যাবে। সো এই যে একলা দরজা বন্ধ করে দিয়ে কম্পিউটারে কোনো কিছু করছে, সেটাও একটু মনিটর করা দরকার। এবং কেন দরজাটা বন্ধ করছে এটাও জানা দরকার। ওই যে বিরক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ বিরক্ত হয়ে যাচ্ছে, এবং ওনাদের একটা জায়গায় একটু ধৈর্য দেওয়া দরকার, যে আমি এখন বলছি যে আমার সন্তানকে এক্ষুনি টেবিলটা পানিতে রাখো, উনি বললো যে তখনই আমি বিরক্ত হই। তো ওকে উনি বললো যে একটু পরে করে, যেহেতু একটু পরে করে, আমি কি ওই ধৈর্যটা ধরতে পারি কিনা, যে ফাইন বলছি আমি ধৈর্য ধরি, যেহেতু আমি মানুষ হিসেবে বয়স হিসেবে বড়, আমি বয়স হিসেবে বড়, আমি বয়সে একটু ধৈর্য ধরি, আমার ধৈর্যটা দেখে কিন্তু আমার সন্তানটা শিখবে যে কিছু একটা করলে সেটার জন্য একটু সময়ও দিতে হয়। ওরও হয়তো বা বিরক্ত লাগছে এই মুহূর্তে, এই কথাটা বললেই শুনবো না, কিন্তু ধৈর্য যখন ধরছি না, ও মাইকটা খাইতেই পছন্দ করতেছে যে করলাম না কাজটা, তো কি হয়েছে, মানে ওর কিন্তু ওই অবস্থাতেই থেকে যাচ্ছে, সো লাভ হচ্ছে না। সো ওনারা যেটা পিতামাতা হিসেবে আর একটু ধৈর্যটা এখানে ধরে বলেছি, আর একটু বার্ন করা, আমি কিন্তু তোমার কাছে কিছুক্ষণ পরে, যে আমি কিন্তু তোমার কাছে এটা চেয়েছিলাম, তুমি একটু দাও, তাড়াতাড়ি দাও, আমার দরকার। সো এভাবে করে উনি কিন্তু বলতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এইভাবে করে ওনারা আস্তে আস্তে আগাতে পারেন ছেলের সাথে, তাহলে সম্পর্কটা ভালো হবে। থ্যাংক ইউ। চট করে বলো, আমাদের টাইম বেশি নেই। আপনার জন্য যেটুকু বলবো সেটা হচ্ছে যে এটা খুবই স্বাভাবিক, দুইটা সন্তান যদি বয়সের পার্থক্য হয় এবং বড়জন একটা সময় গিয়ে এটা অনুভব করে, যদি বাবা মা, যেটা আমরা শুনলাম ইতিমধ্যে, তা আমার যদি সেখানে ব্যালেন্স করতে না পারে, পাশাপাশি আমরা যেটা শুনলাম যে আপনি তার সাথে যে আচরণটা এখন হচ্ছে সেটা তার জন্য আরেকটু আসলে খুবই পেইনফুল। তো সেই ক্ষেত্রে যেটা যে আমরা বলবো যে আগে ওর চাহিদাটা বোঝা, যে ও আসলে আমরা বলি নিডটা, আমি যদি বাচ্চাকে হেল্প করতে চাই সবার আগে তার নিডটা বুঝতে হবে। তো ওর নিড যদি হয় আপনাদের অ্যাটেনশন, ওর নিড যদি হয় একটু একা থাকা, কারণ ওর বয়স বাড়ছে, সো বয়সের সাথে সাথে কিন্তু মানসিক একটা পরিবর্তন এবং আবেগীয় পরিবর্তন যেটা আমরা বলি এটা হয়, ইমোশনাল চেঞ্জ বয়সের সাথে সাথে হবেই। তো বাবা মা হিসাবে যদি আপাতত আমি বলবো শুধু ওকে একটু সময় দেন, ওর চাহিদাটা শোনেন। চাহিদা শোনা মানে ওর কোনো ডিমান্ড ফুলফিল করতে হবে শোনার সাথে সাথে তা না, আপনি মানে ওর কিসে ও খুশি হয়, কিসে ও বিরক্ত হয়, সেটা একটু বুঝে ওই অনুযায়ী তার সাথে একটু আচরণগুলো করা, এবং ও যখনই ভালো কিছু করবে সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন। ও যখন রাগ করে চলে যাচ্ছে বা কিছু করছে, আপনি না মেরে আপনি ওটাকে পাত্তা দিয়েন না, ওটাকে খেয়ালই করলেন না, ওইটা নিয়ে আপনি মাথায় ঘামালেন না, কিন্তু একটু পর যখন সে এসে কিছু বলছে বা যখন একটা ভালো আচরণ করছে, আপনি সেটার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করেন, যে বাবা আমি খুবই খুশি হয়েছি যে তুমি আমার সাথে ভালো ব্যবহার করেছো, তুমি আমার কথা শুনেছো। সো এটা দেখেছি আমরা কাজ করে, তা আপনি এইভাবে করতে পারেন আপনার সন্তানের সাথে। পাশাপাশি যদি আরও দরকার মনে হয়, আমার মনে হয় আমরা বলি প্যারেন্টিং ট্রেনিং বা শিশু প্রতিপালনের জন্য বাবা মার কিছু প্রশিক্ষণ, সেটা আপনি নিতে পারেন কোনো মনোবিজ্ঞানের কাছ থেকে। মানে যেটা হয় যে মানে মারধর করলে আরো জেদটা বেড়ে যায়, তো আমরা ওইটাই করি, মানে আমরা আসলে ভালোটাকে না দেখে নেগেটিভটাকে যত বেশি রিনফোর্স করি, বাচ্চার মধ্যে তখন মানে ক্ষোভ এবং ক্রোধটা আরো বেড়ে যায়। সেজন্য আমরা বলি ওটাকে কম দেখে ভালোটাকে দেখে, যখনই ভালো কিছু করবে ওইটাকে একটু ফোকাস করা। সম্পর্কটার দূরত্বগুলো বেড়ে যাচ্ছে, তো দূরত্বটা কমানোটা জরুরি আসলে। আমাদের সময় কি শেষ? একটু 2-1 মিনিট আছে,
তুমি বোধহয় কিছু বলতে পারোনি আমি জাস্ট আজকে বিষয়টা নিয়ে বলেছিলে একটু, ওটা শুরুতে একটু বলেছিলাম। আর যদি একটু অ্যাড করতে চাচ্ছ? জি, একটু অ্যাড করতে চাই। আজকে যদিও মাদক নিয়ে আমাদের আলোচনাটা ছিল, নাকি শামিমা বলতে পারেনি? না, ও বলতে পারে নাই আর কি। তুমি বলো, তাই চট করে বলো। আমার কাছে মনে হয় ম্যাডাম অ্যাডিকশন আসলে যেটা মাদক কিংবা ওইটার তো একটা আলাদা প্রসেস আছে কিভাবে আমি ছাড়াবো, কিন্তু অন্যান্য যে অ্যাডিকশনগুলো আমাদের হয় সেটা বাচ্চাদের টিভি দেখা, মোবাইল দেখা থেকে শুরু করে আমাদের চা খাওয়া থেকে শুরু করে সব কিছুই। সো এই জায়গাগুলোতে একটু আমরা সচেতন হতে পারি কিনা যে আমি আসলে কোনটাতে অ্যাডিক্টেড কিনা, এইটা আগে প্রথমত আইডেন্টিফাই আমার করা দরকার। কারণ ওই যে বলা হয়েছে যে লাস্টে যে কথাটা আমাদের আজকের, যে ওই নেশাই শেষ পর্যন্ত আমাদের পরাজিত করে। কারণ আমি নেশার কাছে তখন আস্তে আস্তে অভ্যস্ত, তার মানে আমার যেই সক্রিয়তাটা, আমার যে হতেছে যে পাওয়ারটা, উইল পাওয়ারটা ওকেই দিয়ে দিছি যে তুমি বাবা আমাকে চালাও, আমি তোমার মন মতো চলি। তো আসলে আমি যখন আমার নিজের জায়গাটা লুজ করে ফেলছি তখনই কিন্তু অসুবিধাটা হয়। আমার নিজের চিন্তা, বুদ্ধি এবং সক্ষমতার জায়গাটায় আসলে আমার নিজেরই একমাত্র পাওয়ার থাকা উচিত, কারণ আমি মানুষ, আমার মানবিকতা আছে। নেশা কিংবা অন্য কোনো প্রোডাক্টের সেইটা আর কি থাকার কথা না আর কি। সেটাই আমরা শেষ করি। জি ম্যাডাম, যে 30 সেকেন্ডে একটা বাক্য, আসলে ওই যে ভদ্রমহিলা ফোনটা আমরা পেলাম না, যদি ওনাকে একটা পরামর্শ, যেহেতু উনি অনেক সাফার করছিল, আপনি যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন, আপনার ছেলের জন্য যিনি আহাত দেখে অসুস্থ হয়েছেন, আপনি অবশ্যই কোনো সরকারি মেডিকেলে যান এবং একজন মনোবিজ্ঞানী খুঁজে বের করেন, তার থেকে সাপোর্ট নেন। অনেক অনেক ধন্যবাদ দুজনকে। সময় একদম শেষ। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নিতে হবে এখন, একদম শেষ ঘন্টা বেজে গেছে। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমরা যখন শৈশবে কোনো সাইকোলজিক্যাল ট্রমার ভেতর দিয়ে যাই, তখন বড় হলে আমাদের যখন ভালোবাসার সম্পর্কে ঢুকি, তখন দেখা যায় যে ট্রমার যে অভিজ্ঞতাটা সেটা আবার ফেরত আসে। তো এই যে আমরা শৈশবের ট্রমাটা, সেজন্য শৈশবকালীন সময়টাকে খুব গুরুত্ব দিয়ে আমরা দেখব যে তখন বাচ্চারা যেন কোনো ট্রমার ভেতর দিয়ে না যায়। আগামীতে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।